ওকে, গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছো? জি স্যার, শোনা আলহামদুলিল্লাহ যাচ্ছে ভালো আমাকে? আছি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তো এই যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো কি তোমাদের জন্য না আমার জন্য? বলো। আমাদের জন্য স্যার। আচ্ছা, এটা কি মনে করে সবাই? না স্যার। আচ্ছা, ভেরি গুড। তো আমরা পড়ছিলাম হচ্ছে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। আমরা মনে হয় কিছু পড়েছি, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। প্রথমে একটা বিষয় তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, সেটা হলো তোমাদের প্রথম ক্লাসে আমি তোমাদের দুটো সাবজেক্ট নিয়ে কথা বলেছিলাম সিলেবাস অনুসারে, যে দুটা কেমন বলো, এদের অল্টারনেট, অপশনাল অপশনাল। অপশনাল, মানে মেজর নিতে হবে কিন্তু অল্টারনেটিভ আছে এর, তাই তো? কোনটার ভিতরে যেখানে দেওয়া আছে কন্টিনেন্টাল লিটারেচার এবং অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো কন্টিনেন্টাল লিটারেচারে যেগুলো আছে সেগুলো 1-1.5 মাসে হয়ে যায়, কিন্তু অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং মানে ইএলটি, এটা মোটামুটি প্রায় 2.5 থেকে 3 মাস মতো সময় লাগে, কারণ অনেকগুলো চ্যাপ্টার আছে এবং থিওরি অনেক বিষয় আছে। এই তো আলাদা আলাদা করে সুযোগ নেই যেহেতু আমার টাইমের সমস্যা। তো সেই জন্য প্রথমে এটাতে সময় কম লাগবে, কারণ ওদিকে ফোর্থ ইয়ারের যেহেতু ইএলটি চলতেছে, তা ফোর্থ ইয়ারের মানে যেটা পুরনো ফোর্থ ইয়ার, তো ওদের রিয়েলটি চলতেছে, আর ওদের সাথে আমি তোমাদের কন্টিনেন্টাল লিটারেচার একসাথে নিতে যাচ্ছি, কারণ ওদেরটা কন্টিনেন্টাল লিটারেচারটা বাদ ছিল। তো সেই হিসাবে সময়ের সমস্যার কারণে আমাকে এটা নিয়ে নিতে হচ্ছে। অনেকে বলতেছো তোমরা এখনো কনফার্মড হওনি যে আসলে কোনটা নিবা, তাই তো? এখন বিষয়টা হলো, দেখলাম এএলটির পরিমাণটা বেশি। এখন কন্টিনেন্টাল লিটারেচারে আমি এইটাকে একবার করে দিতে চাচ্ছি, যদি কেউ পরে যুক্ত হতে চায় তাহলে লাইভ ক্লাস পাবে না, তাকে রেকর্ড ক্লাস করে নিতে হবে। বুঝতে পারছো? জি কারণ স্যার। যেটা একবার শুরু করব, কারণ এখানে স্টুডেন্টের কম থাকে। স্টুডেন্টও দেখা যাচ্ছে এরকম 10-12 জন করে থাকে, এর চেয়ে বেশি থাকে না, 10-12 জন 15 জন এরকম। তোমরা 100 জন মনে করো প্রায় ক্লাসে আসো, কিন্তু এখন ক্লাস করতেছো কয়জন বলো তো? মানে এখন তো ছুটি, স্যার এই সময়ও 25 ক্লাস জন করতেছো পাবেন। 25 জন সর্বোচ্চ 100 জনের ভিতরে। তাহলে যদি 10 জন নিয়ে একটা গ্রুপ করা হয় তাহলে ক্লাস করবে কয়জন ওখানে বলো? 3 জন। 3-4 জন। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা, 3-4 জনকে নিয়ে ক্লাস নিতে হবে। তো এর জন্য যেহেতু আমাকে ওটা করাতেই হবে, যেহেতু আমি দায়িত্ব নিয়েছি, তো সেই হিসাবে ওই লাইভ ক্লাস কেউই করবে না। ওই জন্য যদি কেউ যুক্ত হতে চায় তো হয়ে পড়ো লাইভ ক্লাস পাওয়ার জন্য, তা না হলে রেকর্ড ক্লাস পরে দেখে নিয়ে তোমাকে কাজ করতে হবে। কারণ এটা নিয়ে আর পরবর্তীতে কোনো কোর্স করা হবে না, মানে তোমাদের ইয়ারে আবার যখন নতুন ইয়ার শুরু হবে তখন। তো এই জন্য একটা ইয়ারে ওই বিষয়ের উপরে একবারই ক্লাস নেওয়া হবে, কারণ স্টুডেন্ট সংখ্যা কম থাকে, সময়েরও সমস্যা। এই জন্য যদি কারো মনে হয় যে কন্টিনেন্টাল লিটারেচার আছে তোমরা কনফার্ম, তারা যুক্ত হয়ে যাও। আর যারা এখনো কনফার্ম হওনি তাহলে পরবর্তীতে তোমাদের রেকর্ড ক্লাস করে নিতে হবে। আমার কথা ক্লিয়ার? এটা পরবর্তীতে যেহেতু জি 7 তারিখ স্যার। থেকে শুরু করবো বলেছি, তাহলে 7 তারিখ থেকে ওরকমভাবে 1-1.5 মাস মতো, 1.5 থেকে 2 মাস সেটা সর্বোচ্চ। তাও সেটা মান্থলি ফি সিস্টেমে করতেছি। তোমাদের যাদের মনে হয় তারা যুক্ত হতে পারো, আর যুক্ত না হলেও সমস্যা না, পরবর্তীতে তোমাদের রেকর্ড ক্লাস করে নিতে হবে, এটা আমি বলে দিলাম। আর ইএলটির ব্যাপার, এই যে কন্টিনেন্টাল লিটারেচার শেষ করে তারপরে ইএলটির ইয়েটা আমরা শুরু করব, ঠিক আছে তো? কারণ ওটা আবার একটু সময় লাগে বেশি। এই জন্য এটাকে আমি শেষ করে দিয়ে ওটাকে তারপর নিতে যাচ্ছি, কারণ এটা দুইটা ব্যাচ মিলে হয়তো দেখা যাচ্ছে হয়তো 10-12 জন স্টুডেন্ট হতে পারে। ঠিক আছে, তো সেই আইডিয়ায় নিচ্ছি, তা না হলে 2-4 জনকে নিয়ে ক্লাস নেওয়ার ইচ্ছা আমার নেই। কারণ তোমরা ক্লাস করো না, যদি এখন 4 জন হয় তাহলে তো ক্লাসই করো না, আমাকে একা একাই ক্লাস করতে হবে নাকি বলো? আমাকে একা একাই ক্লাস করতে হবে। এমনিতে 100-150 থেকেও যদি ক্লাসে 20-25 জন পায়, তাহলে 4 জন থাকলে ক্লাস করবে কয়জন বলো? গড়ে হয় 4 জনই করবে, আর না হয় আমাকে একাই, কেউই করবেন। আমাকে একাই করতে হবে। এটা হচ্ছে বিষয়। হচ্ছে এটা একটু মাথায় রেখো। আর আরেকটা বিষয় বলে রাখি, তোমরা হয়তো অনেকে নতুন আছো, ফি এর ব্যাপারটা মান্থলি হিসাবে ধরা হয় না। ঠিক আছে, অনেকে জানতো স্যার ফি কবে দিবি তো ইত্যাদি। তোমাদের কততম ক্লাস চলছে আজকে? ফার্স্ট স্যার না। মান্থের আজকে স্যার হবে আজকে 10th ক্লাস, তাই তো? ক্লাস হবে। জি হ্যাঁ, স্যার। 10th ক্লাস। তাহলে 12টা ক্লাস ধরে একটা মাস হিসাব করা হয়, সেটা জানুয়ারি ফেব্রুয়ারি বা এরকম নাম ধরে না, যে আমি জানুয়ারিতে মাস হিসাব করি বা এরকম না। আমার 12টা ক্লাস হয়ে যাবে, প্রথম থেকে 12টা ক্লাস হয়ে যাবে আমার 1 মাস, তারপর 13 থেকে আবার এরকম, 13 থেকে মানে আবার একটা ক্লাস ধরে আবার যে সেকেন্ড মান্থের। এখানে সবসময় এটা খেয়াল করবা
যেখানে আমি কি লিখে দিচ্ছি, এরপর 12টা ক্লাস যখন হয়ে যাবে প্রথম মাসের, আবার হবে কি সেকেন্ড মান্থের ফার্স্ট ক্লাস, এভাবে করে 12টা ক্লাস হবে। কিন্তু প্রত্যেক মাসের 10টা ক্লাস হয়ে গেলে আমি নোটিশ দিয়ে দিব যে তোমাদের ফি দিতে হবে এত তারিখের মধ্যে, তাই নাকি এটা। আর যেদিন নোটিশ দিব সেই দিনই কি 12টা ক্লাস হয়ে যাবে, না আরো 2টা ক্লাস বাকি থাকবে? আরো দুটা ক্লাস হ্যাঁ, বাকি আরো থাকবে। বাকি থাকবে। হ্যাঁ, ওরকম ভাবে আমি এই জায়গায় তোমাদেরকে লিখে দিব, একটু বলে নিই, কারণ তোমরা অনেকে ঝামেলা করো আর কি, বুঝতে চাচ্ছ না বা বুঝতে পারো না, নাকি বুঝি না। দেখো এইখানে তোমরা যেহেতু প্রথম মাস নতুন যারা আছো, এইখানে এইভাবে দেওয়া থাকবে। দেখো ফার্স্ট মান্থের 12টা ক্লাস, এখানে 12 মানে এটা হচ্ছে তালিকার সংখ্যা 1 2 এরকম 12টা, আর এখানে তারিখ দেওয়া থাকবে কবে ক্লাস নেওয়া হয়েছে এবং কবে 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 কোনতম ক্লাস নেওয়া হয়েছে। যেমন আজকে হচ্ছে 10তম ক্লাস, তাহলে আজকে কত হবে 4/3, তাহলে এটা আমি উল্লেখ করে দিব। এবং এইভাবে তোমাদেরকে লিখে দিব যে কত তারিখের মধ্যে 12টা মানে 10টা ক্লাস হবে, বা কবে মধ্যে ফি দিতে হবে, কবে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হবে, কিভাবে মেসেজ লিখে দিতে হবে, সবই এই শিটে দেওয়া থাকবে। অতএব দয়া করে এই শিটটা একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বা। প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখবা যে আমি আসলে কি বলেছি। এখানে নাম্বারও দেওয়া আছে যে কোন নাম্বারে বিকাশ করতে হবে, কোন নামে রকেট বা নগদ করতে হবে, সেটা বলে দেওয়া আছে। তারপরে তোমরা এই শিটটা দিয়ে দেওয়ার পরেও তোমরা নাম্বার চাচ্ছ বা ভুল নাম্বারে অনেক সময় টাকা পাঠাও, এরকমটা হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, তো এখানে দিয়ে দিচ্ছি সব কিছুই, তোমরা একটু মনোযোগ দিয়ে রেখো। আচ্ছা, যারা নতুন আছো তাদের পুরনো তো জানোই কীভাবে কী করতে হয়। তবে ফি পাঠানোর পর অবশ্যই মেসেজে এই কথাগুলো লিখে দিবা যে তোমার ব্যাচের নাম কি, কততম মাসের ফি এখানে আমি উল্লেখ করে দিব, যেহেতু এটা 7 দেখাচ্ছে, 7 হবে না, এখানে হবে তোমাদের সেকেন্ড মান্থের ক্লাস হবে। আর পেমেন্ট ফ্রম নাম্বারটা দিয়ে দিবা এখানে, এখানে সম্পূর্ণ নাম্বারটা দিবা। কারণ অনেক সময় হয় কি তোমরা ওই শেষ 2 ডিজিট দাও বা 3 ডিজিট দাও, অনেক সময় মিলে যায়, এই জন্য বোঝা যায় না। তো এই জন্য পুরো নাম্বারটা দিবা। পুরো নাম্বারটা দিলে সমস্যা না। পুরো নাম্বারটা দিলে কি ভয় লাগে যে আমি আবার যদি টাকা পয়সা নিয়ে নিই নাকি এরকম কিছু? হ্যাঁ, না স্যার। তাহলে তোমার মেসেজে তো পুরো নাম্বার থাকেই। তুমি একটু খেয়াল করো, আমি যে মেসেজ তোমাকে ফিরতে দিয়েছি সেই নাম্বার, সেখানে কি তোমার পুরো নাম্বারটা নাই? বলো তো। হ্যাঁ স্যার, অবশ্যই আছে। তাহলে তুমি নাম্বার লুকাই করবা কি? দয়া করে আমাকে পুরো নাম্বারটা দিবা, কারণ অনেক সময় দেখা যাচ্ছে অনেক মেসেজ হয়ে যায়, খুঁজে খুঁজে বার করতে হয়। ওর থেকে যদি আমি অ্যাপসে গিয়ে তোমার নাম্বারটা কপি করে দিয়ে দিই, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যায়। তো এই জন্য তোমরা পুরো নাম্বার দিবা, মনে থাকবে। হ্যাঁ, ওই 1 2 নাম্বার দিবা না, যে শেষে 2 ডিজিট বা 3 ডিজিট না, পুরো নাম্বারটা দিয়ে দিবা, যাতে আমি ওটা তোমার নাম্বারটা কপি করে একবারে অ্যাপসে গিয়ে দেখলে আমার শর্ট কাজটা হয়ে যায়। কিন্তু মনে করো যদি তোমরা ওই অল্প দাও, তখন আমাকে পুরো খুঁজতে হয়। মেসেজ যতগুলো আসে, দিনে দিনে অনেকগুলো মেসেজ আসে, কারণ অনেকে স্টুডেন্ট, 3rd ইয়ার 4th ইয়ার মিলে অনেক স্টুডেন্ট। হ্যাঁ, সবারই মাস অনেক সময় কাছাকাছি হয়ে যায়, দেখা যাচ্ছে সবাই ফি পাঠাচ্ছে। এখন আমি খুঁজে পাবো তোমারটা পেতে দেখা যাচ্ছে 1 1.5 মিনিট বা 2 মিনিট সময় লেগে যাচ্ছে। অতএব অত দরকার নেই, তুমি নাম্বারটা দিবা, নাম্বার কপি করবো, অ্যাপসে যাবো, নাম্বারটা দিয়ে দিব, অ্যাপস দেখিয়ে দিবে যে তুমি নাম্বার টাকা পাঠিয়েছো, এইভাবে। অতএব একটু মাথায় রাখবা। হ্যাঁ, এগুলো একটু সেইভাবে দিবা। এটা বলে দিলাম যেহেতু আমি আজকে যেহেতু নোটিশটা দিয়ে দিব তোমাদের, এই জন্য একটু খেয়াল করবা। আচ্ছা, তাহলে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। এমনি কারো কোনো কথা আছে? মেসেজে তো অনেকে অনেক কথা বলো, তো আমি অনেক সময় বলে থাকি যে ক্লাসে জিজ্ঞাসা করবা। কারো যদি কোনো কথা থাকে বলো ক্লাসটা শুরু করার আগে। আমরা কতদূর পড়েছিলাম? স্যার, হ্যাঁ বলো। গত ক্লাসের রেকর্ডেড ভিডিও পাইনি স্যার। গত ক্লাস রেকর্ড ভিডিও দেওয়া হয়নি? কোথায় কোথায় পাবা তুমি বলো তো? ওই গুগল ক্লাসরুমে। গুগল ক্লাসরুমেই স্যার দেখছি, আচ্ছা, পাই গুগল নাই স্যার। ক্লাসরুমে গিয়ে তুমি কোথায় দেখছো? আসলে কি মানে দেই নাই? নিউ ম্যাটেরিয়াল, হ্যাঁ নিউ ম্যাটেরিয়ালে হ্যাঁ, টিএস এলিয়ট পয়েন্ট। তারপরে এখানে যাবা, তাই তো? এখানে কি দেয় নাই আমি? বাকিরা কি পাইছো নাকি পাওনি? দেওয়া হয়নি এখানে? না স্যার, দেওয়া হয়নি। তাহলে সেটা আমাকে একটু জানাতে, হয়তো দেখা যাচ্ছে আমি হয়তো এটা দেইনি, লিঙ্কটাই শেয়ার করা হয়নি। হ্যাঁ, এটা বলবা। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, দেখি। জি স্যার। আজকে বললে হবে? 2 দিন চলে গেছে, কেউ একজন মেসেজ দিবে স্যার লিঙ্কটা দেওয়া হয়নি। অনেক সময় দেখা যাচ্ছে অনেকের কাজ করতে করতে এক কাজের ভিতরে আরেক কাজ চলে গেলে মনে থাকে না, হয়তো ভুলে স্যার, আমি গেছি। ভাবছি যে আমারটাই হয়তো সমস্যা, এর জন্য। না, গুগল ক্লাসরুমে তো তোমার সমস্যা নিয়ে কথা না। দেখো সেই 2 তারিখের ক্লাস হলো 4 তারিখ, তাহলে বাকিরা তো পাইলই না, একটু বলে দিবা। স্যার, আমরা তো ক্লাস করছি, যারা হ্যাঁ, ওই না তো মানে করছে যারা ক্লাস তাদের করছে তারা তো আর বলার কিছু নেই। তাহলে তারা বোঝা তো গেল যে, আগ্রহ দেখানো উচিত ছিল। একজন মাত্র ক্লাসটা করতে চেয়েছে, এই তো। হুম, বলো। কারণ এটা আনলিস্টেড করা, দেখি তো কয়টা ভিউ হয়েছে। টিএস এলিয়ট, এটা পাবলিক করা হয়, হ্যাঁ পাবলিক করে দিয়েছে, তাও পাবলিক করেছে তো 75টা ভাইয়া, তার মানে এটা বাইরের দেখছে অধিকাংশই। তা না হলে দেখা যাচ্ছে 4 5 জনের বেশি হতো না। যেমন হচ্ছে আগামেমনান 4th ইয়ারের, পুরনো 4th ইয়ারের, হ্যাঁ গতকাল ক্লাস নেওয়া হয়েছে, ভিউ হয়েছে মাত্র 5 জন, বুঝতে পারছো? ভিউ হয়েছে 5 জন, তার মানে কয়জন ক্লাস দেখছে?
হুম, স্যার 5 জন। 5 জন দেখছে, আর হয়তো বা কিছুজন ক্লাসে ছিল, বাকিরা হয়তো মনে করেনি। ফোর্থ ইয়ারে পড়ো ভাই, হ্যাঁ, এটা বারবার একটু স্মরণ করাই দিচ্ছি, ফোর্থ ইয়ারে পড়ো, মনে করো না যে ইমপ্রুভটা পরে দিয়ে দিব বা ফেল করলে পারে পরে দিব, এ ধান্দা করো না। একদম 1 বছর লাইফ থেকে কিন্তু আউট হয়ে যাবে, ঠিক আছে? স্যার এটা মানে যদি ইমপ্রুভ দিতে হয় কিভাবে হয় 4th ইয়ারে? ফোর্থ ইয়ারে ইমপ্রুভ আছে নাকি? স্যার আমি জানি না তো, এর জন্য আমার এক হ্যাঁ, ফ্রেন্ড ফোর্থ জিজ্ঞেস ইয়ারে কোনো করছে। ইমপ্রুভ, সাইড আছে। হ্যাঁ, ফোর্থ ইয়ারে ওসব কোনো ইমপ্রুভ নাই, ঠিক আছে? তো ফেল করলে তোমাকে 1 বছর গ্যাপ দিয়ে করতে হবে কাজ, ইমপ্রুভমেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই। 1 বছর গ্যাপ দিয়ে সব পরীক্ষা দিতে হবে? হ্যাঁ, বা তোমার হয়তো যেগুলো ফেল করবা সেগুলো দিবা, আর যদি মনে হয় যে একদম প্রমোটরই হয়নি তাহলে সব দিতে হবে, ঠিক আছে? জি স্যার। অতএব ফোর্থ ইয়ার এটা মাথায় রেখে ক্লাস করো, বারবারই বলছি। হ্যাঁ, একদিন যা যা করছো আলসেমি, এখন বাদ দাও। তারপরও কে কার কথা শুনে, আমাকে তো বলে যেতে হবে, কারণ তোমরা তো বলার জন্য টাকা দিচ্ছ আমাকে, নাকি? হ্যাঁ, যে স্যার আপনি আমাদের একটু পুশিং টুশিং দিবেন মাঝে মাঝে, তা নাহলে তো নিজেরাই পড়তে পারতাম। ফোর্থ ইয়ারে তো নিজেরাই পড়তে পারে সবাই, নাকি? পড়তে পারে না এখন? আশা করি সেটা না স্যার, অ্যাবিলিটি হয়ে এত গেছে। সোজা। না, তারপরেও দেখা যাচ্ছে অনেকেই একা একা পড়তে যথেষ্ট অ্যাবিলিটি অর্জন করে ফেলেছে। হ্যাঁ, কিন্তু আমার কাছে পড়তেছে কি জন্য, স্যার একটু পুশিং টুশিং দিবেন, একটু ধাক্কা ধুক্কা দিবেন, তাহলে হয়তো গাড়ি চলবে ভালো, এই জন্য। ওকে, তাহলে আমরা এখান থেকে শুরু করবো আজকে, আপনি নাকি? মাঝে একটু হুম। জি স্যার। স্যার আপনি মাঝে মাঝে একটু রাগ টাগ দিলে পড়ার গতি পারে। না, সেটা রাগ করলে তো আমারও ইফেক্ট হয় গো, মাঝে মাঝে দেখা যাচ্ছে আমার মেজাজ গরম থাকে, একটু ইয়ে থাকে, এটা আমার ক্ষতি হয়, বুঝতে পারছো? কত পদ্ধতি তোমাদের করলাম সে ফার্স্ট ইয়ার থেকে এই পর্যন্ত, করলাম না? স্ক্রিনশট নিয়ে তোমাদের রোল নম্বর লিখে দিতাম, পরিশ্রম করেছি অনেক, কিন্তু তোমাদেরকে কোনোভাবেই যারা ক্লাস করে তারাই করে, যারা করে না তারা ওই লিঙ্কে গিয়ে উপস্থিত না থেকেও রোল নম্বর দিয়ে দেয়, তাহলে আলটিমেটলি আসলে ওগুলো দিয়ে কোনো কাজ হচ্ছে না। আর যেহেতু অনলাইনে, অতএব ফাঁকি দেওয়ার সুযোগ থাকবেই, এখানে কিছুই করার নেই আমার। যতই জোর করি, ওই প্রথম দিন আজকে রাগারাগি করলে কালকে ক্লাসে ঢুকবে, পরের দিন আমার আগের মতোই অবস্থা। ওটা দরকার আছে বলো তো, এত রাগারাগি করার? ফোর্থ ইয়ারে উঠেছো, তোমার জীবনের প্রতি যদি তুমি সত্যি মায়া দয়া না তৈরি করো, তাহলে তুমি ব্যাপারটা তোমারটা বুঝে নিবা। আমার আর কি, কারণ আমি মান্থলি ফি নিচ্ছি, তার মানে 1 মাসে এতজন যুক্ত হয়েছে মানে সবাই অ্যাক্টিভলি যুক্ত হয়েছে, এটা আমি মনে করি। অতএব বাকিটা ক্লাস করা না করা তোমার দায়িত্ব, তাই নয় কি? একবারে যদি আমি ফি নিতাম একবারে, তাহলে একটা বিষয় ছিল, তোমাকে আমি রিমুভ করছি, তুমি আমার টাকা দিয়ে যুক্ত হয়েছো, তার মানে তুমি অ্যাক্টিভ, বা তুমি ক্লাসগুলো রেকর্ড হলেও করতেছো, এটা আমি মনে করেই ক্লাস নিচ্ছি। বাকিটা এখন তুমি কতটুকু করতেছো না করতেছো আমি দেখতে পাচ্ছি না, কারণ তুমি আছো সে ওই পাশে, আমি এ পাশে, তুমি আমাকে দেখো না, আমি তোমাকে দেখি না। অতএব ফাঁকি দেওয়ার যথেষ্ট সুযোগ আছে, ফাঁকিটা যদি তুমি নিজে দাও, তাহলে তোমার ব্যাপারটা তুমি বুঝে নিবা। তাহলে আমরা দেখলাম আলফ্রেড জে প্রুফক, তাই তো, মানে যে আলফ্রেড প্রুফক, দ্য লাভ সং অফ। তাহলে মাথায় রেখো, এখানে আমরা বলতেছি লাভ সং, এখানে কি লাভ সং বলে কিছু আছে? কোনো লাভের কোনো চিহ্ন আছে এই জায়গায়? বলো। না স্যার, এটা আইরনিক্যালি হ্যাঁ, হাস্যকর আছে। টাইটেলটার মধ্যে একটা আইরনি, কোনো লাভ নেই এখানে, মানে কার প্রতি লাভ, কিসের প্রতি লাভ? হ্যাঁ, নাই, আবার লাভ সং বলা হয়েছে যে আলফ্রেড প্রুফক, তার মানে এটাই যদি তার লাভ সং হয়, তাহলে জীবনটা কেমন হয় বুঝতে পারছো? হ্যাঁ, সব কিছুতে সন্দেহ, সব কিছুতে টেনশন, সব কিছুতে বিচ্ছেদ, হ্যাঁ, এইগুলো এইভাবেই চলতে থাকলে জীবনটা তামা তামা হয়ে যাবে, যেটা আধুনিক মানুষের হচ্ছে না? বলো। হুম, বিচ্ছেদ, ডিভোর্স, কত কিছু, বা হচ্ছে একজনের সাথে আরেকজনের সম্পর্ক ঠিক থাকছে না, তৈরি হচ্ছে না, বা রিলেশনশিপগুলো এখন একটা খেলনার মতো বা গেমের মতো হয়ে গেছে, নাকি? অনেক সময় এটা ফান হিসাবে নেয় অনেকে, জীবনে রিলেশনশিপ বা এগুলোকে অনেকে ফান হিসাবে মনে করে, কিন্তু এর যে কতখানি ইফেক্ট আছে সেটা হয়তো পরে গিয়ে বুঝতে পারে। আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে হচ্ছে পরিবারের গার্জেন যারা থাকে, বড়রা, সমাজ, এগুলো। কিন্তু সমাজও এটাকে এখন ওভারলুক করে, তারা মনে করে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, এটা একটা সিস্টেম হয়ে গেছে, অতএব ছেলেমেয়েরা প্রেম করবে, স্বাভাবিক সম্পর্ক তৈরি করবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটা আজকে ফানি একটা রিলেশনশিপ তৈরি করতেছে আজকের দিনে, সেটাই দেখাচ্ছে তার সন্তানের জন্য মেন্টাল একটা ব্রেকআপের যে কারণ, তাই না, বা ব্রেকিং এর একটা কারণ কিন্তু হয়ে যাচ্ছে, এবং সাথে সাথে সে কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে, যদিও সে ফানি হিসাবে নিয়েছিল, খেলনা হিসাবে নিয়েছিল, সে মনে হচ্ছিল এটা একটা ফান, কিন্তু কেউ না কেউ, দুইজনের ভিতরে কেউ না কেউ এটাকে সিরিয়াস হিসাবে নিয়ে নেয়, পরবর্তীতে একটা ঘটনা ঘটেই যায়, ঠিক আছে? তো অনেক সমস্যা আমাদের আধুনিক যুগে, তো মোটামুটি কি বলবো, কোনো কিছুর মধ্যে নিয়ম কানুন নাই, ধর্মের মধ্যেই নাই, তো অন্যান্য নিয়ম তো বাদই দিলাম, ঠিক আছে? তো সেই স্টুডেন্টদের মতো, স্যার টাকা না থাকলে আমার বাপ মায়ের নামই ভুলে যায়, আপনি তো অন্য মানুষ, মেসেজটা দিছিলাম তোমাদের, বলো। না স্যার। হ্যাঁ, একজন স্টুডেন্ট কথা বলেছে, তাকে গ্রুপ থেকে রিমুভ করা হয়েছে, কারণ সে তো ফি দেয়নি বা নিশ্চিত করেনি, তারপরে মেসেজ দিয়েছি, সে বলে স্যার
টাকা না থাকলে মাথা কাজ করে না, নিজের বাপ মার নামই ভুলে যায়, আর আপনি তো অন্য মানুষ। মেসেজ দেখছো? হ্যাঁ, এটা নাকি আমাদের না থার্ড ইয়ার স্যার, স্টুডেন্ট, এটা থার্ড ইয়ার এই স্টুডেন্ট, শিক্ষা বুঝতে পারছো? সে তার নাকি টাকা না থাকলে বাপ বাপ মায়ের নামই ভুলে যায়, আর আমি বাপ মাকে যে সম্মান করে এরকম কথা বলে, তাহলে সে বাপ মাকেই সম্মান করে না, সে আমাকে সম্মান করবে কেমন করে কত? হ্যাঁ, তাহলে ওই মানে যে তাহলে ওই ছেলেটা সমাজের জন্য টাকার কতখানি জন্য যা ইয়া ইচ্ছা বলো। তাই করতে হবে। হুম, বলো ওই ছেলেটা, আমি বাদ দিলাম, আমার টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নাই, কিন্তু ওর যে কথাবার্তা, যে মেসেজ, তার মেন্টালিটিটাকে তুমি ধরো, তাহলে ও যদি সমাজের কোথাও বসে, সে কি কি করবে বলো তো? মনে করো একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে তাকে বসালাম, সে কি করবে? আরে বাদ দেন, নিজের পকেটই ভরতেছে না, আপনি তো অন্য মানুষ নাকি? হুম। জি স্যার। হ্যাঁ, মানে স্যার মেন্টালিটি এরকম, টাকার জন্য সে সবই করতে পারবে সবই তাহলে। করতে পারবে না, নিজের না বাপ মার নামই ভুলে যাচ্ছে, আর আমি এ তো অন্য মানুষ, আপনি ভাই সে টিচার হন যাই হন, আপনি তো অন্য মানুষ, আপনাকে নিয়ে গোনার টাইম নেই, আমি বাপ মাকে গুনি না টাকা না থাকলে। তাহলে বোঝো যে তাহলে বাকি লোককে কি করে গুনবে, দুইজনই গুরুত্বপূর্ণ ব্যক্তি এই জায়গায় নাকি? অন্তত এই দুই জায়গায় আমরা একটু মানিয়ে সানিয়ে কথা কই, সেই জায়গায় দুইজনকে যেভাবে সে অপমান করলো, তাহলে বাকি মানুষদেরকে সে কিভাবে দেখবে বলো তো? হুম, কি ডেঞ্জারাস। মানুষ হিসাবেই দেখবে না। হ্যাঁ, এইটা হচ্ছে সোশ্যালাইজেশনের পয়েন্ট, এই জায়গাটা। শিক্ষার উদ্দেশ্য শুধু শিক্ষা দেওয়া না, সামাজিক মানুষ তৈরি করা। এই ব্যক্তি হবে না, কারণ অলরেডি থার্ড ইয়ারে সে মাঝামাঝি চলে আসছে, বুঝতে পারছো? কি করবো বলো? তার নাকি টাকা নাই, ছেলে আবার এই থার্ড ইয়ারে বসে তার টাকা থাকবে না, 2-5 হাজার ইনকাম করতে পারবে না, এটা আমাকে শিখতে হবে বলো, আমাকে জানতে হবে। হুম, এগুলো হচ্ছে সব শয়তানের এক একটা আকর, যাকে বাংলা কথা বলা হয়। তো যাই হোক, অ্যান্ড আই হ্যাভ নন দ্য আর্মস অলরেডি, কারণ এর আগে আমরা কি পাইলাম কি, যে সে যখন প্রস্তাব করার জন্য বলছে তখন কি বলতেছে? হ্যাঁ, তার হাত পা কেমন হয়ে আছে নাকি, তারপর হচ্ছে তার মাথায় টাক, এরকম বলছে না? বলো। হুম, আমি হয়তো জি ড্রেস, স্যার। আমি টাই পরে এসেছি, সুন্দর স্যুট পরে এসেছি, কিন্তু এগুলো দিয়ে কিচ্ছু হবে না, কারণ লোকজন হয়তো আমাকে ভালোই দেখতেছে ড্রেস পরার কারণে, কিন্তু আমি তো জানি আমি কে। তাহলে দেখো, ইনার সাইডে সে কি নিজেকে কিভাবে জাজ করছে, ইনার জাজমেন্ট অফ হিমসেলফ, তাই তো? তাই বলতেছে যে আমি আমি তো জানি, আই হ্যাভ নন দ্য আর্মস অলরেডি, নন দেম অল। কোন আর্মসের কথা বলছে এই জায়গায়? ওই যে উইমেনদের কথা বলছে এবার। তার মানে কি, এতক্ষণ নিজেকে নিয়ে কথা বললো, এরপর সে বাইরের মানুষকে নিয়ে কথা বলছে। হ্যাঁ, মানে সি অ্যাবাউট দ্য অবজারভেশন, তাই তো? অবজারভেশনটা খেয়াল করো। বলছে আমি সবাইকে চিনি, প্রত্যেকের হাত আমার কাছে পরিচিত, ফ্যামিলিয়ার। আই হ্যাভ নন দ্য আর্মস অলরেডি, নন দেম অল। আর্মস, সেই আর্মস দ্যাট আর ব্রেসলেটেড অ্যান্ড হোয়াইট অ্যান্ড বেয়ার, তাই তো? তুমি কারো হাতে ব্রেসলেট আছে, কারো হাত বেয়ার, শূন্য, খালি, আনকাভার্ড, ঠিক আছে তো? মানে কি কি অবস্থা? তাহলে ওই যে ইউরোপিয়ান কান্ট্রিদের উইমেনদের কথা ভাবো। হ্যাঁ, তারা যেহেতু শর্ট ড্রেস পরে, হাত খালি থাকে, শূন্য থাকে, হ্যাঁ, হাতে সুন্দর ব্রেসলেট টেসলেট পরে, এবং আনকাভার্ড থাকে, বেয়ার। হুম, তাই বলছে ওগুলো আমি সব দেখেছি, আমি চিনি। তার মানে কি, এই যে আই হ্যাভ নন, এই শব্দটা দিয়ে কি বোঝানো হচ্ছে? মানে জাস্ট আমি দেখেছি তাই, নাকি অলরেডি তাদের সাথে আমি ফ্যামিলিয়ার ছিলাম এক সময়? কোনটা বোঝানো হচ্ছে বলো? ফ্যামিলিয়ার ছিল। হ্যাঁ, ছিল। ফ্যামিলিয়ার মানে কি, একদম আন্ডারস্ট্যান্ডিং ছিল আমার, তাদের সাথে আমি বসেছি, খেয়েছি, ঘুরেছি, কতদিন তাদেরকে আমি দেখেছি, এবং তাদের আর্মস আমার কাছে পরিচিত, তার মানে মানুষগুলো আমার কাছে পরিচিত। কিন্তু আজকে আমি আমি দেখতেছি তারা গল্প করতেছে, মাইকেল অ্যাঞ্জেলোকে নিয়ে হাসাহাসি করতেছে, ঠাট্টা করতেছে, কিন্তু তাদের সাথে কি আজকে আমার অ্যাটাচমেন্ট আছে বলো? আছে? না স্যার। হ্যাঁ, দে আর বিজি উইথ সাম আদার পার্সনস। হ্যাঁ, অন্য কারোর সাথে এখন তারা মানে বিজি। সো দ্য রিলেশনশিপ আই হ্যাড ওয়ান্স ইজ নট নাও। হ্যাঁ, এখন আর সেটা নাই। আই হ্যাভ লস্ট দ্য অ্যাটাচমেন্ট, ঠিক আছে তো? নাও দিস ইজ দ্য সাইন অফ এলিনেশন, হ্যাঁ, সেপারেশন, বুঝতে পারছো? কারণ কি, আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার চামড়া কুঁচকে গেছে, আমার মাথায় টাক পড়ে গেছে, আই এম নট সো অ্যাট্রাকটিভ টু দেম, আমি এতটা অ্যাট্রাকটিভ নই। সুতরাং সেটাই বলছে যে, অ্যান্ড আই হ্যাভ নন দ্য আর্মস অলরেডি, নন দেম অল। আর্মস মানে দেখো কিভাবে বলছে কথাগুলো, দ্যাট আর ব্রেসলেটেড অ্যান্ড হোয়াইট অ্যান্ড বেয়ার। কিন্তু ব্র্যাকেটে কি বলছে? বাট ইন দ্য ল্যাম্প লাইট ডাউন উইথ লাইট ব্রাউন হেয়ার, ঠিক আছে তো? কিন্তু বলছে কি, যে ল্যাম্প লাইট যেহেতু এখানে সফট লাইট আছে, আমরা জানি যে রেস্টুরেন্টগুলোতে সফট লাইট থাকে, বলছে কি ডাউন উইথ, মানে ডাউন মানে হচ্ছে কাভার করে থাকা। হ্যাঁ, কেমন লাইট? লাইট ব্রাউন হেয়ার, তাদের সুন্দর চুলগুলোকে কেমন ব্রাউন লাগতেছে না, হেয়ারগুলোকে, লাইট ব্রাউন হেয়ার, মানে চারিপাশে ঝুলে আছে চুলগুলো। এই, ইজ ইট পারফিউম ফ্রম আ ড্রেস দ্যাট মেক্স মি সো ডাইগ্রেস?
হঠাৎ করে হয়তো কোনো পারফিউম কি আসতেছে নাকে আসে লাগছে, তখন ভাবতেছে এটা কি কোনো কারো ড্রেস থেকে পারফিউম আসতেছে নাকি, আমাকে কেমন জানি আমার চিন্তা থেকে ডাইগ্রেস করে ফেললো। ডাইগ্রেস করা মানে বুঝো তো, মানে অন্য মনস্ক করে ফেলা নাকি, মানে সরিয়ে ফেলা। অন্যদিকে মন নিয়ে ফেলা। আমি চিন্তা করছিলাম, চিন্তা করতে করতে হঠাৎ করে নাকে কিছু পারফিউমের সুরসুরি দিল। হুম, তাহলে বলছি ইজ ইট পারফিউম ফ্রম আ ড্রেস? তার মানে কি আমরা এখন কি পারফিউম করি, মেকআপ করি, করে কি কি করি, নিজেদেরকে অন্যের সাথে রিপ্রেজেন্ট করে থাকি নাকি, আমার শরীরের গন্ধ যেন অন্যের কাছে না লাগে। এবং কিছু কিছু পারফিউম আছে যেগুলো মানুষকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, বিশেষ করে কিছু কিছু পারফিউম তো সেন্সুয়াল ইন্সপিরেশনাল, হ্যাঁ, মানে সেন্সুয়ালিটিকে ইন্সপিরেশন করে, এরকম কিছু আছে। হ্যাঁ, তাই বলছে ইজ ইট পারফিউম ফ্রম আ ড্রেস দ্যাট মেক্স মি সো ডাইগ্রেস, arms that lie along a table and wrap about a shawl, and I then presumed, and how should I begin? মানে টেবিলে হয়তো তারা হাত দিয়ে আছে, হ্যাঁ, অনেকে টেবিলে হাত পড়ে আছে এরকম। হুম, তাই বলছে আর্মস দ্যাট লাই অ্যালং আ টেবিল, টেবিল মানে বরাবর হাত দিয়ে আছে টেবিলের, আমরা যখন বসি চেয়ারে বসে টেবিলে হাত দিয়ে থাকি, তাই না? অ্যান্ড কি আছে, এবং অর র্যাপ অ্যাবাউট এ শাল, কারো হাত হয়তো দেখেছে র্যাপড অ্যাবাউট মানে কি, হয়তো দেখা যাচ্ছে মেয়েরা গায়ে যে শালটা দেয় সেটা তাদের হাতে জড়ানো আছে বা হাতের কাছে রেখে দিয়েছে গায়ে না দিয়ে, এরকম একটা বিষয়। এবং সে তখন কি করতে চাচ্ছে, যে সে দেখতেছে যে হয়তো মেয়েটা এখন চুপ করে আছে, বসে আছে, তাই সে এখন নিজে কিছুটা করতেছে। শুড আই দেন বিগিন, মানে প্রিজিউম মানে কি শুরু করা না, আর হাউ শুড আই বিগিন, কি করতে যাচ্ছে সে বলো তো, মানে সে হয়তো তার হাতে কথা বলতে চাচ্ছে বা কিছু একটা অফার করতে চাচ্ছে। হ্যাঁ, তা আমি কি শুরু করব, আমার কি শুরু করা উচিত, হ্যাঁ, কীভাবে শুরু করব, তাকে কি বলবো কিছু, এরকম একটা কনফিউশন, হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্ব চলতেছে, হ্যাঁ, মনের ভিতর। কারণটা কি, কারণ সে তো নিজের অবস্থানটা জানে, ইনডিসিশনে ভুগতেছে যে কি করব, আমার বর্তমান অবস্থা আর আমি যেটা চাচ্ছি তার সাথে মিলছে না, সো কনফিডেন্স কাজ করছে না। হ্যাঁ, তাই এরকম বলছে যে, দেখো এখানে বলছে আফটার অল দিস শুড আই ডেয়ার টু টেক আ চান্স, মানে এরকম আর কি, হাউ শুড আই ইভেন স্টার্ট, মানে এখন কি করা উচিত আমার। তাহলে এখানে কি বলছে দেখো, ইন দিস লাইন দ্য স্পিকার ফোকাস অন দ্য ফিজিক্যাল প্রেসেন্স অফ উইমেন্স আর্মস, আ সিম্বল অফ ইন্টিমেসি অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন। হ্যাঁ, হি নোটিসেস both their beauty and small and imperfect details like the fine hair in lamplight, which highlights his intense and almost anxious, মানে সে যে অবজার্ভ করতেছে এটা বারবার বলা হচ্ছে। দ্য মেনশন অফ পারফিউম সাজেস্ট দ্য সেন্সরি ডিটেলস triggered his distraction, and wandering thoughts, showing how easily he is overwhelmed by his surrounding and feeling. হ্যাঁ, ওদিকে মানুষ কিভাবে, মানে সে অবজার্ভ করতেছে সে কিভাবে অন্য দ্বারা অ্যাট্রাক্টেড হচ্ছে। দ্য রিপিটেড কোশ্চেন অ্যান্ড হাউ শুড আই দেন প্রেজিউম অ্যান্ড হাউ শুড আই বিগিন, এই কথাগুলো কিনতেস করছে তার হেজিটেশন, হ্যাঁ, হেজিটেশন অ্যান্ড ফিয়ার অফ দেখো এখানে তাহলে আমরা মোটামুটি কয়েকটা বৈশিষ্ট্য পেলাম মডার্ন এজের। একটা হচ্ছে কি সেপারেশন, তাই তো, ডিট্যাচমেন্ট, আরটা হচ্ছে কি ইনডিসিশন, নাকি সে বুঝতে পারছে না কি করা উচিত। আরেকটা হচ্ছে কি ভান, নাকি আরেকটা হচ্ছে কি ভান, নিজেকে রিপ্রেজেন্ট করা পারফিউম দিয়ে, ব্রেসলেট দিয়ে, হ্যাঁ, ল্যাম্প লাইট কেন কেন তুমি মানে পুরো একটা ফ্ল্যাট লাইটের মতো ভালো লাইট লাগাওনি, কিসের জন্য, কি কি ইফেক্ট দেওয়ার জন্য তুমি এটা করেছো বলো। এটাও কি একটা ভান অংশ না, যে একদম ল্যাম্প লাইট বাদ দিয়ে ডিম লাইট বাদ দিলে যদি ফুল লাইট দেওয়া হয় তাহলে তো সুন্দর লাগবে না। তার মানে কি আমরা সৌন্দর্যকে কি করতে পারি, মানে সরাসরি দেখতে পাই না, আমাদেরকে ভান করতে হয়, আমাদেরকে ডেকোরেট করতে হয়, ঢাকতে হয় আমাদের অসুন্দরকে দিয়ে, কিছু দিয়ে আমাদের সৌন্দর্যকে বের করতে হয়। কিন্তু সেই সৌন্দর্য তো আমাদের না, এটা হচ্ছে বাহ্যিক বা এক্সটার্নাল, ঠিক আছে তো, মেন্টাল বা ইন্টারনাল বিউটি আমাদের যেন আমরা দেখতে ভয় পাই, আমরা দেখতে পাই না, কারণ আমাদের অবস্থানটা তো সেরকম। অনেক কিছু এখানে নির্দেশ করা হয়েছে। তার বলছে শ্যাল আই সে I have gone at dusk through narrow street and watched the smoke that rises from the pipes of lonely men in shirt sleeves, তাই তো, leaning out of the windows। তাই বলছে শ্যাল আই সে, মানে কি আমি কি, মানে এটা প্রশ্ন কিন্তু, হ্যাঁ, মানে আমি কিভাবে বলবো শ্যাল আই সে, আমি কি বলবো, এই কথা বলবো যে আই হ্যাভ গন অ্যাট ডাস্ক থ্রু ন্যারো স্ট্রিটস, তাই তো, যে আমি ন্যারো স্ট্রিটস দিয়ে, ডাস্ক মানে কি, গধূলি বেলা নাকি, গধূলি বেলায় কত হেঁটেছি, অ্যান্ড ওয়াচ দ্য স্মোক দ্যাট রাইজেস ফ্রম দ্য পাইপস অফ লনলি মেন ইন শার্ট স্লিভস লিনিং আউট অফ দ্য উইন্ডোজ, এবং যখন এই রাস্তা দিয়ে হেঁটেছি দেখেছি কি যে লনলি মেনেরা টায়ার্ড, তাই তো, লনলি মেনেরা কি করেছে, শার্ট স্লিভস মানে কি,
হ্যাঁ, মানে হাতা নাকি শার্টের হাতা, হাফ হাফ হ্যাঁ, স্লিভ স্লিভ তাই যে তো হাতা সেগুলো হয়তো বক্সিং গুছিয়ে এর অনেক সময় আছে না অফিসিয়াল মানুষরা হাতটাতে গুছিয়ে তারা কি করে জানালার পাশে একটু হেলান দিয়ে বসে ধূমপান করে আর সেখান থেকে ধোঁয়া ধোঁয়া উঠছে। এই কথা বলবো? এগুলো কি খুব সিরিয়াস কথা? বলো। হুম, না খুব স্যার। সিরিয়াস কথা। মানুষগুলো না কেমন, স্যার। যাদেরকে বর্ণনা করতেছি সে মানুষগুলো কেমন? লনলি। তাদের সাথে অন্য কোনো মানুষ নেই। দেখো পুরুষ মানে মেন বলা হয়েছে, এত পুরুষগুলো ধূমপান করতেছে তাও আবার লনলি, জানালার পাশে দাঁড়িয়ে বা বসে বা হেলান দিয়ে। হ্যাঁ, আর আমিও যাচ্ছি কোন সময়, দিনে আর বার হতে পারি না। যেমন রেস্টুরেন্টে, হ্যাঁ, ডিম লাইট ব্যবহার করা হয়েছে, ল্যাম্প লাইট ইউজ করা হয়েছে, যেখানে এক ধরনের মানে কি কি বলবো আধো আলো আধো অন্ধকার পরিবেশ তৈরি করা হয়েছে। আমি যখন রাস্তায় বের হই তখনও সূর্য ডুবে গেছে অলরেডি, সন্ধ্যা নেমে আসতেছে। সেই সময় গিয়ে দেখি কত মানুষ, হ্যাঁ, তাদের বাড়িতে বা রেস্টুরেন্টে বা যে কোনো জায়গায় জানালার পাশে বসে তারা ধূমপান করছে একা একই, কোনো সঙ্গী তাদের নেই। একাকিত্ব, হ্যাঁ, অ্যালিনেশন, সেগুলো বোঝানো হয়েছে। তাই বলছে যে শ্যাল আই সে, আমি কেটা বলবো যে আই হ্যাভ গন অ্যাট ডাস্ক থ্রু ন্যারো স্ট্রিট অ্যান্ড ওয়াচ দ্য স্মোক দ্যাট রাইজেস ফ্রম দ্য পাইপস অফ লনলি মেন ইন শার্ট স্লিভস লিনিং আউট অফ উইন্ডোজ। লিনিং আউট অফ মানে কি, অনেক আছে না যে জানালা দিয়ে মাথা বার করে দিয়ে জানালার ইয়াতে এরকম হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আর ধূমপান করতেছে, ধোঁয়া উঠতেছে। হুম, কি অবস্থা বলো? এটা কি মানে খুবই রোমান্টিক সিন দিচ্ছে আমাদেরকে এখানে, খুব হ্যাপি ফিলিং দিচ্ছে, নাকি এক ধরনের বিচ্ছিন্নতা, এক ধরনের মানে মেলানকলিক একটা ভাব এখানে আছে, আছে না, যে সবাই কেমন যদি আমরা একা একই। জি স্যার। হ্যাঁ, জি তারপরে স্যার। দেখো, in this line the speaker reflects on his solitary wandering during the evening. The image of narrow street, lonely men creates a sense of isolation and quiet observation of everyday ordinary life. এবং কথাগুলো কি মানে আনইম্পর্টেন্ট কথা বলা তার সাথে, হ্যাঁ? মানে বলছে আমি কি শুরু করবো কথা, তার সাথে কি বলবো, মানে ওই মেয়ের সাথে আমি প্রথম হয়তো বা কথা বলবো বা দেখা করবো, ইন্ট্রোডিউস হবো, এরকম, তা আমি তার সাথে কি বলবো, অলরেডি পরিচিত, তা তাকে আমি কি বা বলবো? একজন মানুষের সাথে প্রতিদিন দেখাবার্তা হলে আর কি বা বলা থাকে, এই কথা বলবো আমি তাদেরকে? তাহলে দ্য মেন স্মোকিং ইন রিল্যাক্সড ইনফর্মাল অ্যাটায়ার emphasize a mundane, perhaps even stagnant urban atmosphere. This line suggests the speaker's detachment from others and his role as a passive observer rather than an active participant in life. The question, shall I say, মানে হেজিটেশন, হ্যাঁ আমি বলবো কি, reveals his hesitation to share or express these experiences, consistent with the poem's themes of self-doubt and social alienation. হ্যাঁ, তার বলছে কি, I should have been a pair of ragged claws cuttling across the floor of silent sea. তাহলে কি মানে আই শুড হ্যাভ বিন মানে কি, আমি মানুষ হিসেবে আমার আর ভাল লাগছে না, আমি যেন মানুষ হিসাবে নিজেকে প্রকাশ করতে পারছি না। তাহলে আমার কেমন হওয়া উচিত ছিল? দেখো, আই শুড হ্যাভ বিন আ পেয়ার অফ র্যাগড ক্লজ। র্যাগড ক্ল দিয়ে কি বোঝানো হচ্ছে? এক ধরনের কিট, তাই তো? সেই তোমার কি বলবো, কাঁকড়া বুঝি আমরা, কাঁকড়া, হ্যাঁ, জি কাঁকড়ার স্যার। যে ক্ল ক্ল জি মানে স্যার। কি পা গুলো কেমন, আঁকা বাঁকা, মানে র্যাগড, হ্যাঁ, মানে আঁকা বাঁকা, সুন্দর না, ইত্যাদি, এরকম আর কি। তাহলে আমার ওরকম হলে ভালো হতো, যে অন্তত মানুষ হিসেবে যেখানে চলতে পারছি না সেখানে অন্তত কি করতে পারতাম, অন্তত ওই সমুদ্রে গিয়ে, হ্যাঁ, কোয়াইট, দেখো বলতেছে সাইলেন্ট সিজ, তাহলে স্কাটলিং অ্যাক্রস দ্য ফ্লোরস অফ সাইলেন্ট সিজ, হ্যাঁ, সমুদ্রের যে ফ্লোর বটম, তাতে সেই বটমে গিয়ে হয়তো একা একই হাঁটাচলা করতাম। মানুষ সমাজ আর ভাল লাগছে না, বুঝতে পারছো? ওইটা হলে তাও সমুদ্রের নিচে একা একই চলতে পারতাম, কিন্তু মানুষ হিসেবে কি আমি যেন চলতে পারছি না, হ্যাঁ, এই জীবন যেন ভাল লাগছে না। তাই বলছে আই শুড হ্যাভ বিন, আমার হওয়া উচিত ছিল আ পেয়ার অফ র্যাগড ক্লজ, তাই তো? তাহলে কেমন হতো? এত টেনশন, এই যে মনে মনে কত কিছু ভাবছি, কত কিছু, এগুলো এত প্রয়োজন হতো না। তারপরে দেখো, দ্য স্পিকার এক্সপ্রেসেস আ উইশ দ্যাট হি হ্যাড বিন সামথিং সিম্পলার অ্যান্ড লেস ইমোশনাল লাইক আ ক্র্যাবড, দেখো, উইথ র্যাগড ক্লজ মুভিং কোয়াইটলি অ্যান্ড আননোটিস অ্যালং দ্য ওশান ফ্লোর, হ্যাঁ, আননোটিস, মানে এই দেখো বিচ্ছেদের কি অবস্থা বোঝাচ্ছে, হ্যাঁ। বলছে দিস লাইন কামস ফ্রম টি এস ইলিয়ট। দেখো, দ্য ইমেজ অফ র্যাগড ক্লজ স্কাটলিং অ্যাক্রস দ্য সি ফ্লোর সিম্বলাইজ আ রিট্রিট ফ্রম দ্য কমপ্লেক্স পেইনফুল অ্যান্ড হিউম্যান ওয়ার্ল্ড ইন্টু সামথিং মোর প্রিমিটিভ অ্যান্ড এটা কি জন কিটসের কথা মনে করে দিচ্ছেন আমাদের? বলো, সে ওর টু নাইটেঙ্গেলের মতো, বলো, যে জি স্যার। আমাদের ভালো লাগছে না, কল্পনা যদি চলে যেতে পারতাম এমন কোনো জায়গায় যেখানে এই দুঃখ কষ্ট এইরকম কমপ্লেক্স জীবন থাকতো না। দ্য ক্র্যাব মুভস সাইলেন্টলি অ্যাভয়েড অ্যাটেনশন, সে কারো দিকে খেয়াল নাই তার, সে জাস্ট তার নিজের মতো করে হেঁটে যায়। ডিপ ইমোশনাল ইনভলভমেন্ট, প্রুফ অফ ফিলস ওভারওয়েলড বাই হিজ ইনসিকিউরিটিস অ্যান্ড ইনডিসিশন অ্যান্ড দেখো সোশ্যাল অ্যাংজাইটিস, এগুলো নিয়ে সে খুবই চিন্তিত। সো হি ইমাজিনস বিং আ ক্রিয়েচার দ্যাট ডাজ নট হ্যাভ টু ফেস সাচ ইন্টারনাল স্ট্রাগল, জাস্ট মুভিং মেকানিক্যালি অ্যান্ড আননোটিস। তার ভাল লাগছে না। ইট রিফ্লেক্টস হিজ ডিপ সেন্স অফ অ্যালিনেশন অ্যান্ড ডিপ ডিজায়ার টু এসকেপ দ্য প্যারালাইসিস অফ হিজ ওন থটস, হ্যাঁ।
আচ্ছা সরি, আমি একটু আসছি, একটু সময় দাও। আচ্ছা সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তাহলে কি হচ্ছে, মানে কি বলবো, মানে সে বলছে স্যালাই সি, আমি কি এই কথাগুলো বলবো? তারপর আর কি বলবো তাহলে, সন্ধ্যা এরকম, ইভিনিং এরকম, হ্যাঁ মানুষরা এরকম এরকম করছে। আর কি বলবো, অ্যান্ড দ্য আফটারনুন, দ্য ইভিনিং স্লিপ সো পিসফুলি। হুম, এবং তখন কি ইভিনিং বা আফটারনুনে তারা কি 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 করে, দেখো এখানে ইভিনিং বা আফটারনুনকেই যেন পার্সনিফাই করা হয়েছে। তারা যেন কি করে, স্লিপ সো পিসফুলি, তারা শান্তিপূর্ণভাবে যেন ঘুমায়। মানে আসলে কি তারা ঘুমায় না, এখানে আলটিমেটলি সে মানুষগুলোকে বোঝানো হচ্ছে যারা রিল্যাক্সড মোডে একা একই কি করছে, জানালার পাশে বসে ধূমপান করছে। তারা কখন বলো, আফটারনুনে, ইভিনিংয়ে হচ্ছে তাদের কি করবে, মানুষজন নাই তো। কার সাথে কথা বলবে, কার সাথে জেগে জেগে থাকবে, ঘুম, কাজ নাই তো ঘুম, নাকি? ব্যাপারটা এরকম, স্মুথ বাই লং ফিঙ্গার্স। তাহলে লং ফিঙ্গার্স দিয়ে কি করে নিজেদেরকে, যেমন চুল টুল আমরা ইয়ে করি না, বলো, যেমন যদি চুল থাকে আমরা কি করি, হাত দিয়ে একটু স্মুথ করে নিই না, সুন্দর করে আঁচড়াই নিই না, বলো। হুম, জি স্যার। এইরকম মানে, অথবা নিজের উপর একটু গায়ে হাত বোলানো, একটু নিজের নিজের টাচ নিজেকে করা, হ্যাঁ, এরকম একটা স্মুথ বাই লং ফিঙ্গার্স, অ্যাজ লিভ টায়ার্ড অর ইট ম্যালিঙ্গার্স। হ্যাঁ, তাহলে ম্যালিঙ্গার্স বলতে কি বোঝায়? শব্দগুলো কি বুঝতে পারতেছো? স্যার এর অর্থ কি অলস? দেখো কি বলে, দেখো, প্রিটেন্ড টু বি ইল ইন অর্ডার টু এসকেপ ডিউটি অর ওয়ার্ক। আসলে এরকম, হ্যাঁ ভালো লাগছে না, অলস মানে আসলে আজকে কিন্তু পেট ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, হ্যাঁ বুকে ধরপড় করতেছে, ভাল লাগছে না, কিন্তু আসলে কিছু হয়নি, বুঝতে পারছো? ভান, কিসের ভান? অসুস্থতার ভান, এমনি স্যার নাকি? ছোটবেলায় আমরা স্কুলে না যাওয়ার জন্য বলতাম পেট ব্যথা করে, ওই হ্যাঁ রকম। পেট ব্যথা করতেছে, আমিও তো প্রচুর করেছি। মনে করো পেট ব্যথাটা খুব সহজ একটা ইয়া, বুঝতে পারছো? ওটা তো আর কেউ দেখতে, জ্বর টর বলে তাও গায়ে হাত দিয়ে বুঝবে যে ওর জ্বর আছে কিনা, পেটে ব্যথা বললে কে তা খেয়াল করতে আসছে না, বুঝতে পারছো? প্রচুর স্কুলে তো খুব ভয় পাইতাম, মোটামুটি 5-6 পর্যন্ত স্কুলে তো আমি মানে খুবই মিস করতাম, বা হচ্ছে বা কান্নাকাটি করতাম, এরকম ছিল যে আমি যাবো না। যাক, তা হচ্ছে স্মুথ বাই লং ফিঙ্গার্স, অ্যাজ লিভ টায়ার্ড, কখনো ঘুমিয়ে, কখনো ক্লান্ত, আবার কখনো টায়ার্ড বা অসুস্থ হওয়ার ভান, এভাবেই। এবং কি হচ্ছে, স্ট্রেস অন দ্য ফ্লোর, কি করি কখনো কখনো ফ্লোরে হাত পা, হ্যাঁ কি করি বলো, বলি না, হাত পা একদম ছড়িয়ে দিয়ে শুয়ে পড়া, ঘুমিয়ে পড়া, হ্যাঁ, স্ট্রেস অন দ্য ফ্লোর, হেয়ার বিসাইড ইউ অ্যান্ড মি, কোথায়, এখানে তুমি আর আমি। এই তুমিটা কে জানো বলো তো, এই তুমিটা স্যার দিয়ে কাকে আননোন বলছে? কে যে, এটা জানি না। হ্যাঁ এটা আসলে আননন, সেটা হতে পারে তার সেলফ, হতে পারে রিডার, হতে পারে হয়তো কারোর সাথে সে কথা বলছে। তাই বলছে স্ট্রেস অন দ্য ফ্লোর, হেয়ার বিসাইড ইউ অ্যান্ড মি, শুড আই আফটার টি অর কেকস অর আইস হ্যাভ স্ট্রেন দ্য টু ফোর্স দ্য মোমেন্ট টু ইটস ক্রাইসিস। বলছে তারপরে যখন ঘুম থেকে উঠি, হয়তো একটু শুয়ে বসলাম, বসে যখন টি অ্যান্ড কেকস অর আইস খাইলাম, খাওয়ার পরে শুড আই হ্যাভ দ্য স্ট্রেংথ, তখন কি আমার সেই শক্তি বা ক্ষমতা কি আসে কি করার জন্য, টু ফোর্স দ্য মোমেন্ট টু ইটস ক্রাইসিস। হ্যাঁ, মানে টু ফোর্স দ্য মোমেন্ট টু ইটস ক্রাইসিস, মানে ক্রাইসিসকে কি করা, ক্রাইসিসকে ফেস করার জন্য, তাই তো, মোমেন্টকে ফোর্স করা। মোমেন্টকে ফোর্স করা মানে কি, দেখো স্পিকার কিন্তু কি করছে, নিজেকে যেন বলছে না, অন্যের মাধ্যম দিয়ে বলছে, মোমেন্টকে ফোর্স করছে ক্রাইসিসটাকে ফেস করার জন্য। কিন্তু আসলে মোমেন্ট ফেস করবে না আমি ফেস করবো বলো? হুম, আমি আমি ফেস করব। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমি কি ওই মোমেন্ট পাবো, বা ওই মোমেন্টকে আমি সৃষ্টি করতে পারি, নাকি আমি আবার সমস্যা দেখে পেটে ব্যথা বলে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, মানে আমরা যে অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ, আমরা যে সিরিয়াস না আমাদের বিষয়ে, তাই তো, বা আমরা সবসময় এড়িয়ে যাচ্ছি, কারণ কি, সিরিয়াস কিছু তো নাই জীবনে। তুমি যখন একাকী, তখন তোমার জীবনে সিরিয়াস বলে কিছু জিনিস থাকবে বলো তো? তোমার যখন
সাথে কেউ নাই, তোমার ফ্যামিলি নাই, তোমার সন্তান নাই, তোমার কি কোনো অ্যাম্বিশন থাকবে? বিশাল কোনো অ্যাম্বিশন যে এই করবো সেই করবো No, sir. থাকবে? থাকবে না তো। ঠিক আছে, তখন কি করব? এই যে যখন তখন এসে ঘুমাবো, খাবো, উঠবো, হাঁটাচলা করব, তারপরও এক ধরনের বিষণ্ণতা কাজ করবে। কারণ আলটিমেটলি মানুষ তো পৃথিবীতে কোনো কিছুর জন্যই আসেনি, জাগতিক কোনো কিছুর জন্য আসেনি। কিন্তু জাগতিকতা নিয়ে যখন আমরা ব্যস্ত হয়ে পড়ি তখন জাগতিক কোনো টান থাকা লাগে। কিন্তু যখন সেই টানটাও আমি ফিল করছি না, তখন আমার জীবনের উদ্দেশ্য কি? বলো, কোনো উদ্দেশ্য আছে? আমার কি শুধু একা একা খাওয়া পড়া না, এটাই স্যার। আমার জীবন? অনেকে আছেন এখন তো বিয়ে শাদী মানুষ করতে চায় না, একা একা থাকতে চায়, কারণ সে চায় যে তার ইনকামটা সে একা এনজয় করবে, অন্যের সাথে শেয়ার করতে চায় না। এরকম না ব্যাপারটা? বলো, ব্যাংকে অনেক টাকা দেখতে চায়, তাই তো এনজয় করতে চায় নিজে নিজে একা একই। এবং একসময় আসে এনজয় করতে করতে তারও তো একটা শেষ আছে, তারপরে সে একাকী হয়ে পড়ে, সেই টাকা পয়সা খাওয়ার লোক থাকে না, বা কারো পরে ব্যয় করব, সন্তান থাকলে তার অসুস্থতা হওয়া, তার পড়াশোনা নিয়ে, তখন আমার টেনশনটা ওর উপরে গেল, তাও জীবনটা চলে যায়। হ্যাঁ, মানে থিঙ্কিংয়ের একটা বিষয় থাকা লাগে, আমাদের কর্মের একটা উপলক্ষ থাকা লাগে, অকেশন থাকা লাগে। সেটা যখন না থাকে তখন এরকমই হয়, চা খেয়ে ঘুম, কেক খেয়ে শুয়ে পড়া, একটু বাইরে গিয়ে ধূমপান করা, একা একই হাঁটা, কথা বলার লোক নাই। এইরকম যদি হয় তাহলে কেমন হবে বলো? জীবনটা খুব এনজয়েবল হবে? আমাদের মনে হতে পারে একা থাকলে ভালোই হতো, অনেক কিছু না, স্যার। নিজের মতো এনজয় করতে পারতাম, কিন্তু একসময় এই একাকিত্ব আর দূর হবে না, তখন একাকিত্ব সঙ্গী হয়ে যাবে। বাট দো আই হ্যাভ ওয়েপড অ্যান্ড ফাস্টেড অ্যান্ড ওয়েপড অ্যান্ড প্রেইড, ঠিক আছে তো? এই জীবন থেকে দেখো আমি অনেক কি করেছি। আই হ্যাভ ওয়েপড, আই হ্যাভ ফাস্টেড। ফাস্টেড মানে কি? রোজা রাখা, প্রার্থনা করা নাকি? হ্যাঁ, ওয়েপড অ্যান্ড প্রেইড, দো আই হ্যাভ সিন মাই হেড গ্রোন স্লাইটলি, দেখো স্লাইটলি ওয়ার্ল্ড বলতেছে আবার একই কথা, ব্রট ইন আপন আ প্ল্যাটার। আই এম না প্রফিট বলতেছে কি, দো আই হ্যাভ সিন মাই হেড, আমি আমার মাথাটা দেখেছি, যে আমার মাথাটা কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, স্লাইটলি বার্ড, টাক হয়ে যাচ্ছে, চুল উঠে গেছে। যেমন করে আমি আমার মাথা কেমন করে দেখছি, মাথা কেটে প্ল্যাটার বা বোলের উপরে বা হচ্ছে ট্রের উপর করে যেমন নিয়ে যাওয়া হয়েছিল। এখানে একটা কিন্তু অ্যালিউশন আছে, ঠিক আছে তো? এই যে কার মাথা, প্ল্যাটার মানে প্লেটে করে, দেখো এখানে একটু খেয়াল করো। জন দা ব্যাপটিস্টের হ্যাঁ, মাথা। আমরা এটা পড়েছিলাম কখনো? স্যার, পড়েছিলাম থার্ড ইয়ারে কোন টপিকে কোনো একটা যেন ওই যে তোমার ইয়াতে, এই যে যেমন এখানে, হ্যাঁ, ওই যে তোমার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোনো একটা কবিতা পড়তে গেছে, তাই না? বা কোনো একটা জায়গাতে, এই যে দেখো জন দ্য ব্যাপটিস্ট, তাই তো? সে রাজা এবং তার কনকিউবাইনের বিরুদ্ধে অভিযোগ করার কারণে, অপবাদ দেওয়ার কারণে, ঠিক আছে তো? এই কনকিউবাইন, স্যার রবার্ট ব্রাউনিং এর হ্যাঁ একটা হ্যাঁ, রবার্ট ইয়েতে ব্রাউনিং, পড়ছিলাম। হ্যাঁ। তো যাক, এইভাবে কি করা হয়েছিল, আদেশ দেওয়া হয়েছিল যে তার মাথাটা কেটে উপহার দিতে। বুঝতে পারছো? এর পিছনে গল্প আছে, ব্যাপারটা এরকম একটু বলে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। যে রাজা, মনে করো রাজার সাথে এই নারীর মনে করে একটা অবৈধ রিলেশনশিপ আছে, কিন্তু ইনি যেহেতু একজন প্রফেট, তিনি এটার বিরুদ্ধে কথা বলেছেন, তার জন্য তাকে জেলে দেওয়া হয়। তো তিনি প্রতিবাদ করে যাচ্ছেন। তখন একদিন কোনো একটা প্রোগ্রামে, অনুষ্ঠানে, এই যে এনার মেয়ে, বুঝতে পেরেছ, রাজার সামনে খুব সুন্দর নাচ করে রাজাকে খুশি করে। তখন রাজা খুশি হয়ে তাকে কিছু দিতে চায়, উপহার দিতে চায়। তখন সেই মেয়েটা গিয়ে তার মাকে বলে, আমি রাজার কাছ থেকে কী উপহার চাইবো? তিনি যা বলবেন, আমি যা বলবো তাই তিনি দিবেন বলেছেন। তখন মা কি বলবে বলো? যে উপহার হিসাবে ওই ওনার মাথাটা চেয়ে নিয়ে আসো। তো রাজা যা বাধ্য হয়, এখন যেহেতু কথা দিয়েছে, তাই করলো কি, দেখো মাথাটা কেটে দিয়েছে। তো এরকম মাথা কেটে নিজের সামনে নিয়ে আসা মানে কি, নিজেকে দেখতে পাওয়া কি না? বলো, দেখতে পাওয়া না? এই মাথা, আমার মাথাটা কেটে আমাকে মনে করে এরকম প্লেটের সামনে নিয়ে আসা, মানে এইরকম একটা অ্যালিউশন ইউজ করা হয়েছে বা সিমিল ইউজ করা হয়েছে, মেটাফোর। যে আমাদের স্পিকার, সেও বলতেছে কি, আমি আমার হেডটাকে দেখেছি। কিভাবে দেখছি? ঠিক ওরকম করে প্লেটে করে কেটে নিয়ে আসলে যেমন করে দেখি, ওরকম করে দেখেছি। আমি নিজেকে কি করেছি, অবজার্ভ করেছি, মানে নিজেকেও আমি অবজার্ভ করেছি, নিজেকেও আমি জাজ করেছি। আর আমি দেখেছি যে আমি অনেক, আমার বয়স হয়ে গেছে, হ্যাঁ, আমার মাথার টাক পড়ে গেছে। যদিও আমি কোনো প্রফেট না, হ্যাঁ, তারপরও আমি আমাকে দেখেছি। অ্যান্ড হিয়ার ইজ নো গ্রেট ম্যাটার, আমি প্রফেট না তাতে হয়েছেটা কি? তাতে কোনো সমস্যা না, হ্যাঁ। আই হ্যাভ সিন দ্য মোমেন্ট অফ মাই গ্রেটনেস ফ্লিকার, একসময় আমি গ্রেট ছিলাম, আমার সেই গ্রেটনেসের মোমেন্টগুলো আস্তে আস্তে কি করতেছে, ফ্লিকার হচ্ছে। ফ্লিকার মানে বুঝো? মানে দেখবা যে মোম বা হচ্ছে কোনো আগর, মানে বাতি জ্বলতে জ্বলতে কি 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 হয়, আস্তে আস্তে পুড়ে পুড়ে শেষ হয়ে যায় না? বলো। জি স্যার। ওইরকম।
যে আই হ্যাভ সিন দ্য মোমেন্ট অফ মাই গ্রেটনেস ফ্লিকার, তাই তো কখনো আমি দেখেছি আমার গ্রেটনেস ছিল এরকম আলো জ্বলতো মোমবাতির মতো, কিন্তু এখন আস্তে আস্তে শেষ হয়ে গেছে। অ্যান্ড আই হ্যাভ সিন দ্য ইটার্নাল ফুটম্যান হোল্ড মাই কোট অ্যান্ড স্নিকার। ইটার্নাল ফুটম্যান মানে বুঝো তো, এখানে কাকে বোঝানো, ফুটম্যানের এপটা কিন্তু বড় হতে, এটা দিয়ে কাউকে বোঝানো হচ্ছে। স্নিকার, আমার কোট এবং স্নিকার ধরে টানাটানি করতেছে, ঠিক আছে তো? কে টানাটানি করতেছে বলো? ভূতম্যান। হ্যাঁ, ফুটম্যান। এই ফুটম্যানটাকে বোঝাতে ডেথকে বোঝানো হয়, যে আমি দেখেছি মৃত্যু আমাকে টানাটানি করতেছে, কখন যাব আমি, হ্যাঁ। তাহলে হোল্ড মাই কোট অ্যান্ড স্নিকার অ্যান্ড ইজ শর্ট আই ওয়াজ অ্যাফ্রেড। আর মূল কথা হলো আমি সত্যি কথা বলতে কি আমি আসলে ভীত। আমি যে কথা বলবো ওদের সামনে, কিভাবে শুরু করব, কি বলবো গিয়ে, আমি তো সেটাই জানি না। আমার গ্রেটনেসের টাইম শেষ হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, হ্যাঁ। আমি আমাকে নিয়ে কান্নাকাটি করেছি, প্রার্থনা করেছি, নিজেকে বোঝার চেষ্টা করেছি, হ্যাঁ। কিন্তু সে দিনও তো শেষ হয়ে গেছে। আর এখন আমি কি কি করি, এইভাবে টায়ার্ড অ্যাজ লিভ, মানে ভাল লাগে না কোনো কিছুর মধ্যে। অসুস্থ নাই, তারপর অসুস্থতার ভান, কারণ কাজ করতে ভালো লাগছে না, এরকম একটা বিষণ্ণতায় আমি আছি, ঠিক আছে। সেখানে যেটা বলেছে দেখো, ইন দিস পার্ট দ্য স্পিকার রিফ্লেক্টস অন আ পিসফুল আফটারনুন, ডেসক্রাইবিং ইট অ্যাজ এ কাম অ্যান্ড স্লিপি, অলমোস্ট লাইক আ পার্সন লাইং বিসাইড হিম। কিন্তু দিস ট্র্যাঙ্কুইল সেটিং কন্ট্রাস্ট উইথ হিজ ইনার টার্মোয়েল অ্যাজ হি ওয়ান্ডার্স whether he has the courage to take a decisive step after partaking in mundane social activities like tea or cakes. Despite his emotional struggle, he has wept, fasted, and prayed. He admits he is not a prophet, and that his personal dilemma are of great importance. He recalls মানে তার ফ্লিটিং মোমেন্টস when he sensed the possibility of greatness, একসময় গ্রেট হওয়ার সম্ভাবনা ছিল, বাট দে কুইকলি পাস, কিন্তু সেগুলো শেষ হয়ে গেছে। দ্য ইমেজ অফ দ্য ইটার্নাল ফুটম্যান, আ সিম্বল অফ ডেথ, হোল্ডিং হিজ কোট and laughing at him reveals his deep fear of mortality. Ultimately he confesses that fear has held him back from taking bold action in life, সবসময় ভয়, মানে ভয়টা মানুষের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস। আরে মৃত্যু তো হবেই, ক্ষতি তো হবেই, অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাই বলে ভয় পেতে হবে? প্রতিদিনই তো মানুষ মারা যাচ্ছে, কেউ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছে, কেউ ঘুমের ভিতরে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। তাহলে মৃত্যুর কি কোনো ঠিক আছে? আমি কিভাবে মরবো বলো? মানুষ ক্যান্সার নিয়ে না ভয় পায়, স্যার। মানুষ ক্যান্সার নিয়ে ভয় পায়, কিন্তু ক্যান্সারে বেশি মানুষ মারা যায় নাকি হার্ট অ্যাটাক বা ইয়াতে মারা যায়, প্রেশারে মানে স্ট্রোকে মারা যায়, কোনটা? স্টোক। স্ট্রোকে মারা যাচ্ছে। অথচ আমরা ক্যান্সার নিয়ে কত টেনশনে থাকি, কত খরচ করি, কিন্তু আমরা দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোকেই মারা যাচ্ছি, ঠিক আছে। কিসের জন্য? হার্ট অ্যাটাক বা স্ট্রোক কি এটা কোনো রোগ বলো? এটা কোনো স্পেশাল না রোগ? স্যার, এটা কোনো রোগ অতিরিক্ত না। স্যার হঠাৎ করে হয়। এটা একটা আফটার ইফেক্ট, তোমার শারীরিক অযত্নের একটা আফটার ইফেক্ট হচ্ছে স্ট্রোক বা এইগুলো, যে তুমি নিজেকে যত্ন নাও না, খাওয়া দাওয়াতে যত্ন নাও না, ঘুমের যত্ন নাও না, তাই তো। এইটা ইনডিসিপ্লিন লাইফকে নির্দেশ করে। যেখানে স্ট্রোক বা এইগুলো বেশি আছে, হার্ট অ্যাটাক, বুঝতে হবে এখানে ইনডিসিপ্লিন লাইফ রয়েছে, এই জন্য সমস্যা। এগুলো রোগ না তো, এই রোগ তুমি সারতে পারবে না তো, যেমন কোনো ওষুধ না যে তুমি খাইলেই তুমি সেরে যাবে, এরকম না। কিন্তু এতে মানুষ বেশি মারা যাচ্ছে, অথচ আমরা ক্যান্সার নিয়ে ভয় থাকি, হ্যাঁ। তাই বলছে, হি কনফেসেস দ্যাট ফিয়ার হ্যাজ হেল্ড হিম ব্যাক ফ্রম টেকিং বোল্ড অ্যাকশন ইন লাইফ, মেকিং দিস প্যাসেজ আ পাওয়ারফুল রিফ্লেকশন অন হেজিটেশন, ইনসিকিউরিটি অ্যান্ড ফিয়ার অফ বোথ জাজমেন্ট অ্যান্ড ডেথ। মানে আমি তো আমাকে চিনি, মানুষজন আমাকে তাহলে কীভাবে ভাবে, হাই আমি কেন সামনে এসেছি, আমার তো ঘরের ভিতর লুকিয়ে থাকা উচিত ছিল। না, আমাকে মানুষ নিয়ে কত কিছু ভাবতেছে, আমার দিকে তাকে লোকজন ঠাট্টা মশকরা করতেছে, আমাকে নিয়ে দেখো আমার দিকে তাকে মানুষ হাসাহাসি করতেছে, এরকম না ব্যাপারটা? যদি এরকমটা ভাবতে থাকি, তাহলে কি তুমি কি চলতে পারবা বলো? চলা যাবে? না স্যার। চলা যাবে না। তো যাই হোক, and it would have been worth it after all, after the cuffs, the marmalades, the tea, and among the porcelain, among some talk of you and me, would it have been worthwhile? যে এই যে খাওয়া, নাস্তা করা, কথা বলা, এগুলোর মধ্যে এটা হয়তো বা কি হতো, would it have been worth it? এটাই হতো, ভালো হতো। যে আফটার অল, আফটার দ্য কাপস মানে কি হতো, চা পান করা বা কফি পান করা, মার্মালেডস, টি, among the porcelain, among some talk of you, porcelain মানে কি, সুন্দর সুন্দর, আমরা যখন রেস্টুরেন্টে খাই, দামি রেস্টুরেন্টে চাই তো খাই আমরা নাকি, একটু হয়তো স্পেশালিটি আছে, কিন্তু তার কাপেরও তো দাম আছে। রাস্তার পাশে একটা কিসের কাঁচের একটা বা প্লাস্টিকের একটা গ্লাসে খাওয়া, আর বিশাল একটা রেস্টুরেন্টে গিয়ে এক কাপ চা, কিন্তু বিশাল একটা দামি, কিসে খাওয়া, কাপে খাওয়ার মধ্যে পার্থক্য আছে না, একটা ভাব আছে না। এই তাই হচ্ছে, অ্যামং দ্য পোর্সিলেন, অ্যামং সাম টক অফ ইউ অ্যান্ড মি, উড ইট হ্যাভ বিন ওর্থওয়াইল টু হ্যাভ বিন, দেখো, টু হ্যাভ বিটেন অফ দ্য মেটার উইথ আ স্মাইল। বিটেন অফ দ্য মেটার মানে এড়িয়ে যাওয়া, হাসি দিয়ে ওগুলোকে বাদ দিয়ে ফেলা, বিটেন অফ বাদ দিয়ে ফেলা, এড়িয়ে যাওয়া, তাই তো, এবং সমাধান করে ফেলা। টু হ্যাভ স্কুয়েজ দ্য ইউনিভার্স ইন্টু আ বল, টু রোল ইট টুয়ার্ডস সাম ওভারওয়েলমিং কোশ্চেন, এবং পুরো পৃথিবীকে একটা বলে রূপান্তরিত করে ফেলা যদি পারতাম। মানে মূল কথা হলো, জীবনটাকে অস্বস্তিকর লাগতেছে,
নিজের মতো করে যদি সব কিছু যেগুলো অসুবিধাজনক সেগুলো যদি শেষ করে দিতে পারতাম। তাই বলছে টু হ্যাভ স্কুইজ দ্য ইউনিভার্স ইনটু আ বল টু রোল ইট টুয়ার্ডস সাম ওভারওয়েলমিং কোশ্চেন, এবং সেই বলটাকে কি করা, রোল করা। সরি আমি একটু আসছি, হ্যাঁ। সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাই বলছে টু হ্যাভ স্কুয়েজ দ্য ইউনিভার্স ইনটু আ বল, হ্যাঁ, পুরো পৃথিবীটাকে চেপে চুপে একটা বলে রূপান্তর করে টু রোল ইট টুয়ার্ডস সাম ওভারওয়েলমিং কোশ্চেন, মানে কি আমাদের কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো আমরা জানতে চাই, উত্তর জানতে চাই, এগুলো হচ্ছে ওভারওয়েলমিং, কারণ আমরা কনফিউজড। সেই কোশ্চেনের উত্তরগুলো আমরা এই পুরো ইউনিভার্স থেকে নিতে পারতাম, কারণ পুরো ইউনিভার্সটাকে আমরা কখনো দেখি নাই যে আমাদের জীবনটা কেমন, কী কী কোশ্চেন হতে পারে, এই ওভারওয়েলমিং কোশ্চেনগুলো কী কী হতে পারে আমাদের, বলো। আসলে অনেক কোশ্চেন আছে আমাদের যেগুলোর উত্তর কেউ দিতে পারে না, যে আমরা পৃথিবীতে কেন, হ্যাঁ, ধর্ম অনুসারে আমরা এক ধরনের উত্তর পাই, বা মানুষ এমন এমন কেন, মানুষের মধ্যে ভালোবাসা নেই কেন, মানুষ স্বার্থবাদী কেন, এরকম আরও হয়তো অনেক কোশ্চেন আছে, ঠিক আছে। তো তাই বলছে যদি এই কোশ্চেনের উত্তরগুলো পাইতাম তাহলে পুরো ইউনিভার্সকে যদি আমি ভেঙে চুরে ছোট্ট করে নিয়ে এসে সেখান থেকে আমি যদি খুঁজে পাইতাম তাহলে হয়তো ভালো হতো। এটা ভালো হতো না? তাই বলছে উড ইট হ্যাভ বিন ওয়ার্থওয়াইল টু সে I am Lazarus, come from the dead, come back to tell you all, I shall tell you all. এখানে আরেকটা অ্যালিউশন, ঠিক আছে। তো এটা মনে আমরা বলেছিলাম লাজারাস আব্রাহামের কোলে, হ্যাঁ, ঠিক আছে। এটা আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়তে গেছিলাম, দেখো দ্য স্টোরি অফ লাজার অ্যান্ড দ্য রিচ ম্যান, হ্যাঁ। এখানে একটা গল্প আছে এরকম যে লাজার নামে এক খুব গরিব, দেখো খুবই গরিব এবং কুষ্ঠরোগী খুবই গরিব, তাকে কি করা হয়েছে, তাকে তার পরিবার বড় লোকের গেটের সামনে রেখে গেছে, ধনী পরিবারের একটা গেটের সামনে রেখে গেছে। কিসের জন্য? কারণ তারা গরিব, খাবার দাবার তো পায় না। ওই ধনীরা খাবার দাবারের পর যেগুলো গোড়া গাড়া থাকতো ওগুলো যখন ফেলে রাখতো তখন হয়তো বা সে এখানে বসে বসে খাইতো, ঠিক যেমন করে আমাদের শহরগুলোতে হয় না, অনেক অনেক লোক আছে না পাগল বা অসুস্থ, যারা কি করে ডাস্টবিনে বসে বসে ওই পচা ধসা খাবার তাই খায়, দেখি না আমরা এরকম মাঝে মাঝে। জি স্যার। জি স্যার। আর ধনী লোক মনে করো, হ্যাঁ, 2 নম্বরই, অনেক ইনকাম, খাচ্ছে দাচ্ছে এনজয় করতেছে। তো একদিন হলো কি, লাজারও মারা গেল, ধনী লোকটাও মারা গেল, ঠিক আছে। তো তো যেহেতু লাজার হচ্ছে খুবই গরিব, তাই তো, সৎ মানুষ ছিল, সে কি করলো, মৃত্যুর পর সে হচ্ছে আব্রাহামের কোলে স্থান পেল। আমরা জানি আমাদের জাতির পিতা হচ্ছে কে, বলো। আব্রাহাম থেকে, আব্রাহাম হচ্ছে কি 3 জাতির পিতা, হ্যাঁ, 3 জাতির পিতা ধরা হয় তাকে, কি ইহুদি, খ্রিস্টিয়ান, মুসলিম বা ইসলাম, তাই তো। এই 3 জাতির পিতা হচ্ছে এই হচ্ছে আব্রাহাম। তো সে এখন তার কোলে থাকা মানে সিম্বলাইজ করছে সে এখন হেভেনে, আর এদিকে ধনী লোকটা কোথায়, নরকে। জাস্ট এটা একটা গল্প, মানে বিবলিক্যাল প্যারাবল। তো সেই ধনী লোকটা দেখতেছে কি, মানে ধনী লোকটা, হ্যাঁ, ধনী লোকটা নরক থেকে দেখতেছে, হেল থেকে দেখতেছে যে লাজার আব্রাহামের কোলে বসে আছে, শান্তিতে বসে আছে, বুঝতে পারছো। তখন এই ধনী লোকটা ওখান থেকে, ওই নরক থেকে আব্রাহামকে বলছেন, সরি আমি একটু কলটা ধরে নিই, ওকে। তো যেখানে ছিলাম, তো তারপরে কি হলো, সেই তখন সেই ধনী লোকটা আব্রাহামকে বলছেন, হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে না, ইমেজটা দেখতে পাচ্ছ, মনে করো নরক জি থেকে স্যার। ধনী লোকটাই যে আব্রাহাম এবং তার সাথে রয়েছে সেই লাজার, সে ওখান থেকে বলতেছে যে পিতা, হ্যাঁ, বা আব্রাহাম, আপনি যদি ঈশ্বরকে বলে, মানে লাজারকে বলে, ঠিক আছে তো, ওই পানির ভিতরে, ঠিক আছে তো, আঙ্গুলটা ডুবিয়ে 1 ফোঁটা যদি পানি সে আমার মুখে ফেলতো তাহলে হয়তো কিছুটা শান্তি পেতাম, ঠিক আছে তো। আর কি বলতেছে যে আর যদি সম্ভব হয় তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়ে দাও, বুঝতে পারছো, তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়ে দাও যাতে আমি তো অপরাধ করেছি, আমি যাতে আমার পৃথিবীতে যে সকল ভাই বোনেরা আছে, আত্মীয় স্বজনেরা আছে, তাদেরকে গিয়ে যেন সাবধান করতে পারি, তারা যেন আমার মতো অপরাধ না করে। কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে কত বড় কথা, হ্যাঁ, কত সিরিয়াস কথা না, বলো।
যে আমরা যখন মরবো তখন এরকম বিষয়টা হবে। দেখো এই জায়গায় বলা হচ্ছে লুক, এই যে 16 অধ্যায়, একটা অধ্যায় বুক 19 থেকে 31 পদ পর্যন্ত, ঠিক আছে? আমরা যদি একটু এটা পড়ি এই জায়গায়, দেখো বলছে দেয়ার ওয়াজ আ রিচ ম্যান হু ওয়াজ ড্রেসড ইন পার্পল অ্যান্ড ফাইন লিনেন অ্যান্ড লিভড ইন লাক্সারি এভরিডে, হ্যাঁ, সুন্দর সুন্দর ড্রেস পরা, খাওয়া দাওয়া সব কিছু করতো। অ্যাট হিজ গেট ওয়াজ লেড আ বেগার নেম লাজারাস কাভার্ড উইথ সোর, মানে গায়ে ক্ষত, লঙ্গিং টু ইট হোয়াট ফেল ফ্রম দ্য রিচ ম্যানস টেবল, হ্যাঁ, রিচ ম্যানের টেবিল থেকে যা পড়তো সেগুলো সে খাওয়ার জন্য ওখানে বসে থাকতো। ইভেন দ্য ডগস কেম অ্যান্ড লিকড হিজ সোর, এমনকি কুকুরেরাও আসতো এসে তার ওই ঘা চাটতো। তারপর কি হলো? দ্য টাইম কেম হোয়েন দ্য বেগার ডাইড অ্যান্ড অ্যাঞ্জেলস ক্যারিড হিম টু আব্রাহাম সাইড। দ্য রিচ ম্যান অলসো ডাইড অ্যান্ড ওয়াজ বেরিড ইন হেডস, হেডস মানে কি নরক, হোয়ার হি ওয়াজ ইন টর্মেন্ট। হি লুকড আপ অ্যান্ড স আব্রাহাম ফার অ্যাওয়ে, সে দূর থেকে আব্রাহামকে দেখতে পাইলো, উইথ লাজারাস বাই হিজ সাইড, দেখলো লাজারাস তার পাশে। সো হি কল টু হিম, ফাদার আব্রাহাম হ্যাভ পিটি অন মি অ্যান্ড সেন্ড লাজারাস টু ডিপ দ্য টিপ অফ হিজ ফিঙ্গার ইন ওয়াটার অ্যান্ড কুল মাই টাং বিকজ আই অ্যাম ইন অ্যাগনি ইন দিস ফায়ার, আগুনের ভিতরে আমি কষ্টে আছি। বাট আব্রাহাম রিপ্লাইড, সান রিমেম্বার দ্যাট ইন ইউর লাইফ টাইম ইউ রিসিভড ইউর গুড থিংস, তোমার জীবন ধরে তুমি অনেক ভালো কিছু পেয়েছো, হোয়াইল লাজারাস রিসিভড ব্যাড থিংস, বাট নাও হি ইজ কমফর্টেড হেয়ার অ্যান্ড ইউ আর ইন এগনি, অ্যান্ড বিসাইড অল দিস বিটুইন আস অ্যান্ড ইউ অ্যান্ড আ গ্রেট চ্যাজম হ্যাজ বিন সেট ইন প্লেস, হ্যাঁ, নরক এবং স্বর্গের মধ্যে অনেক ফারাক, তাই তো, অতএব আমি যেতে পারবো না। সো দ্যাট দোজ হু ওয়ান্ট টু গো ফ্রম হেয়ার টু ইউ, যাতে যারা যেতে চায় তারা যেতে না পারে, আর ওখান থেকে যেন কেউ এখানে না আসতে পারে। নর ক্যান এনিওয়ান ক্রস ওভার ফ্রম দেয়ার টু আস, আমাদের কাছে আসতে পারবে না। তারপর বলছে হি আনসার, দেন আই বেগ ইউ ফাদার সেন্ড লাজারাস টু মাই ফ্যামিলি ফর আই হ্যাভ 5 ব্রাদার্স, আমার এরকম 5 জন ভাই আছে। লেট হিম ওয়ার্ন দেম সো দ্যাট দে উইল নট অলসো কাম টু দিস প্লেস অফ টর্মেন্ট, তাদেরকে যেন সাবধান করা হয়। তখন নবী কি বলছে? যে সেখানে অনেক নবী আছে, তাই তো, তাদের জন্য জগতে অনেক নবী আছে, তাদেরকে সাবধান করার জন্য অনেক মানুষ আছে, ঠিক আছে তো, তারা তাদের কথা শুনুক। দেখো দে হ্যাভ মজেস অ্যান্ড প্রফেটস, লেট দেম লিসেন টু দেম। তখন লেকটা বলছে, নো ফাদার আব্রাহাম, বাট ইফ সামওয়ান ফ্রম দ্য ডেড গোজ টু দেম দে উইল রিপেন্ট, যে মৃত্যু থেকে উঠে যদি কেউ তাদের কাছে যায় তাহলে হয়তো তারা রিপেন্ট করতে পারে। তখন বলছে হি সেড টু হিম, ইফ দে ডু নট লিসেন টু মজেস অ্যান্ড প্রফেট, এরকম প্রফেট বা মজেস যারা ছিল তাদের কথা যদি না শুনে, দে উইল নট বি কনভিন্সড ইভেন সামওয়ান রাইজেস ফ্রম দ্য ডেড, তাহলে একজন মৃত্যু থেকে উঠলেও তাদের কাছে গেলেও যে তারা কথা শুনবে তেমনটা নয়। বুঝতে পারছো? এখন তো যদি হঠাৎ করে একজন মানুষ এসে আমাদেরকে বলে, ঠিক আছে তো, যে আমি নরক থেকে ফিরে আসছি, স্বর্গ থেকে ফিরে আসছি, তোমরা আমার কথা শোনো, এই কথা কেউ বিশ্বাস করবে? বলো। না স্যার। পাগল বলবে না, বলে মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ, পাগলা করতে পাঠাও। তো এরকম যেটা মানুষ যেটা বিশ্বাস করবে না সেটা নবী আসলেও বিশ্বাস করবে না, ব্যাপারটা এরকম। তা সেটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে? কি বলছে? যে টু সে আই এম লাজারাস কাম ফ্রম দ্য ডেড, যে আমি যেন ওদেরকে যে আমি মৃত্যুর সাবধান করে দিতে এসেছি মানুষকে, যে আমি লাজারাস, আমি মৃত্যু থেকে উঠে এসেছি। কাম ব্যাক টু টেল ইউ অল, তোমাদেরকে বলার জন্য, আই শ্যাল টেল ইউ অল। এরকম করে কি আমি উত্তর দিব এসে, বা এরকম কেউ আসবে আমাদের এই কোশ্চেনের উত্তর দিতে? না। ইফ ওয়ান সেটলিং আ পিলো বাই হার হেড শুড সে, দ্যাট ইজ নট হোয়াট আই মিন্ট অ্যাট অল, দ্যাট ইজ নট ইট অ্যাট অল, হ্যাঁ, অথবা বলছে কাম ব্যাক, ইফ ওয়ান সেটলিং আ পিলো বাই হার হেড, আরাম করে বসা, হ্যাঁ, সেটলিং আ পিলো বাই হার হেড মানে কি, তখন আমি যখন আসবো এসে তাদেরকে বলবো, যে এই শোনো আমার কথা, আমি মৃত্যু থেকে আসছি, তখন কি করবে? সে আরামে বালিশে মাথা রেখে শুড সে, দ্যাট ইজ নট হোয়াট আই মিন্ট অ্যাট অল, ঠিক আছে তো, দ্যাট ইজ নট ইট, দেখো তাই বলছে দ্যাট ইজ নট ইট অ্যাট অল, মানে তুমি যা বলতে চাচ্ছ তা আসলে কিছু না। ওগুলা দিয়ে কোনো কেউ বুঝবে না, বুঝবে সবাই? বলো। মানে আমার কথা কেউ বিশ্বাস করবে না, করবে করবে না স্যার। ওগুলো দিয়ে লাভ হবে না। তাই এখানে বলছে, ইন দিস লাইন দ্য স্পিকার কোশ্চেন whether it would have been worthwhile to express his true feeling and comfort or deep existential truth after all the polite social ritual, tea, mermaid, light, college ইত্যাদি. He imagines boldly confronting a significant question, compressing the weight of existence into a single moment, even comparing himself to Lazarus, the biblical figure who rose from the dead to reveal profound truth. হু রোজ করেনি, সে রোজ করাতে চেয়েছিল। হাউএভার হি ইমিডিয়েটলি ফিয়ার্স দ্য পসিবিলিটি অফ রিজেকশন, কিন্তু ওই যে কেউ শুনবে না, শুনবে না, বলে ওসব বলে লাভ নাই, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। হি ইমাজিনস দ্য উইমেন হি ওপেন্স আপ টু সিম্পলি অ্যাডজাস্টিং হার পিলো, হ্যাঁ, অ্যান্ড ক্যাজুয়ালি ডিসমিসিং হিম উইথ, দ্যাট ইজ নট হোয়াট আই মিন্ট অ্যাট অল। দিস ইমাজিনড
রেসপন্স হাইলাইটস প্রুফ অফ ডিপ ফিয়ার অফ বিং ইমোশনালি ভালনারেবল অনলি টু বি মিসআন্ডারস্টুড অর ডিসমিস, মানে সবাই ভুল বুঝবে, কেউ কারো কথা বুঝে না। দ্য প্যাসেজ এক্সপ্লোরস হিজ প্যারালাইসিস, ফিয়ার অফ মিসকমিউনিকেশন অ্যান্ড দ্য ফিউটিলিটি হি ফিলস ইন ট্রাইং টু মেক সাম জেনুইন কানেকশন ইন আ সুপারফিশিয়াল ওয়ার্ল্ড। হ্যাঁ, যেমন এই যে আমি তোমাদের বারবার বোঝাচ্ছি, আমার কথা কেউ শুনবে বলো? রেজাল্ট খারাপ হয়ে যাবে, তাই তো? 4th ইয়ারে পড়তেছো, এই যে আমি বলে যাচ্ছি, মনে করো, তাতে কি কোনো কাজ হবে বলো? ওই আরামে, হ্যাঁ, খাটে ঘুমায়ে বালিশে মাথা রেখে আরামসে একবার এপাশ একবার উপাস করতেছে, আর স্যার কি বলে দুই বাদ দে, ওসব ওনার কথা শোনার টাইম আছে আমার? নাই। এই তো এভাবেই দিন চলে যাবে নাকি এক সময়। তারপর কি বলতেছে, অ্যান্ড উড ইট হ্যাভ বিন ওয়ার্থওয়াইল ইট আফটার অল, এটা কি আরো ভালো হতো না, মানে খুব ভালো হতো না, মূল্যবান হতো না, যে উড ইট হ্যাভ বিন ওয়ার্থওয়াইল আফটার দ্য সানসেট অ্যান্ড দ্য ডোরিয়ার্ড অ্যান্ড দ্য স্প্রিঙ্কল স্ট্রিট, সানসেটের সময় মানে সানসেটের পরে ডোরিয়ার্ডে বা রাস্তায় স্প্রিঙ্কলস ওয়াটার, স্প্রিঙ্কল ট্রিট মানে যেখানে পানি ছড়ানো হয়েছে, আফটার দ্য নভেলস, আফটার দ্য টি কাপস, হ্যাঁ, নোবেল পড়ার পর, চাপান করার পর, আর আফটার দ্য স্কার্টস দ্যাট ট্রেইল অ্যালং দ্য ফ্লোর, তাই তো? অথবা আফটার দ্য স্কার্টস, হ্যাঁ, স্কার্ট মানে কি, ওই যে মেয়েরা যে ড্রেস পরে, হ্যাঁ, মানে গোল ঘেরা ড্রেস স্কার্টের মতো, হ্যাঁ, যেগুলো কি কি করছে এত লম্বা যে ফ্লোর দিয়ে ঘেসে যাচ্ছে, হ্যাঁ, তা বলছে দ্যাট ট্রেইল অ্যালং দ্য ফ্লোর অ্যান্ড দিস অ্যান্ড সো মাচ মোর, বা এরকম কিছু আরো বললে হতো না এরকম, মানে গল্পের কথা বলতেছে, হ্যাঁ, আলোচনার কথা বলতেছে, অ্যান্ড দিস অ্যান্ড সো মাচ মোর, আরো অনেক কিছু অনেক কিছু, এগুলো বললে ভালো হতো না? কিন্তু ইট ইজ ইম্পসিবল টু সে জাস্ট হোয়াট আই মিন, কিন্তু আমি কি বলতে যাচ্ছি সেটা তো বলতে পারবো না, জাস্ট আবল তাবল কথা বলে সময় নষ্ট করে ফেলবো। ওই যে কথা কিন্তু শুরু হয়েছে তখন থেকে, যে উইমেনটা বসে আছে হাত বেয়ার, তার সাথে কি আমি কথা বলা শুরু করব? সেই যে শুরু হয়েছে, মনে মনে ভাবছে এই যে কথাগুলো এতক্ষণ ধরে আমরা শুনলাম, ওই কথাগুলো সে মুখে বলতেছে না ভিতরে ভিতরে চলতেছে এই কথাগুলো, বলো? হুম, মনে মনে হ্যাঁ, বলতেছে। মনে মনে ভিতরে ভিতরে সে তার নিজের সাথে কথা বলছে যে আমি কি এটা বলবো, এটা বললে ভালো হতো না, এই কথাটা কি বলা যায় না? হ্যাঁ, তাই কিন্তু বলতে শেষে বলতেছে কি, না, ইট ইজ ইম্পসিবল টু সে জাস্ট হোয়াট আই মিন, কিন্তু আমি কি বলতে চাচ্ছি সেটা আসলে বলা কঠিন। অনেক আছে না যে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে আবল তাবল করে, এটা ওটা সেটা বলে মাত্র। বাট অ্যাজ ইফ আ ম্যাজিক ল্যান্টার্ন থ্রু দ্য নার্ভস ইন প্যাটার্ন অন আ স্ক্রিন, ঠিক আছে তো? কিন্তু অনেকটা কেমন, যে আমি কি বলবো, না বলা যাবে না তো, যদি এমনটা হয় যে একটা ম্যাজিক ল্যান্টার্ন কি করা হলো থ্রু দ্য নার্ভস ইন প্যাটার্ন অন আ স্ক্রিন, যেটা ম্যাজিক ল্যান্টার্ন এসে এমনভাবে তুলে ধরা হলো যে আমার ভিতরে সব কিছু ওই স্ক্রিনে যেমন দেখে না ডাক্তারেরা, তোমার হচ্ছে যে এক্স রে করে, তারপর হচ্ছে তোমার আল্ট্রাসাউন্ড করে দেখে না, হুম, ওইরকম যদি সব কিছু দেখে ফেলে, মানে ভাবছে যে যদি বুঝে ফেলে, দেখে ফেলে, would it have been worthwhile if one settling a pillow or throwing off it a shawl of a shawl turning toward the window and should say, যদি এমন হতো, হয় পিলো, সেটলিং আ পিলো, পিলো মানে কি মাথায় নিচে বালিশ দিয়ে, অথবা শাল টাল ফেলে দিয়ে জানালার কাছে গিয়ে শুড সে, না, দ্যাট ইজ নট ইট অল, হ্যাঁ, তুমি যা বলতে চাচ্ছ তা না, অন্য কিছু বলতে চাচ্ছ, দ্যাট ইজ নট হোয়াট আই মিন্ট অ্যাট অল, আমি এটা বলতে চাচ্ছি না তো, এটা না, মানে কথা হচ্ছে না, আমি একটা কথা বলতে যাচ্ছি আর ও একটা কথা বুঝতেছে, অতএব মিলছে না কথার সাথে। দেখো এখানে যে কি গুরুত্বপূর্ণ কোনো কথা আছে যেগুলো আমরা পড়তেছি এখানে, মানে ভিতরে ভিতরে কথা চলছে, হ্যাঁ, ভিতরে হেজিটেশন, ইনডিসিশন, হ্যাঁ, এবং কনফিডেন্স যে নেয় সেগুলোকে নির্দেশ করছে, এবং আবল তাবল কথা বলে সে সময় নষ্ট করতেছে, অথচ তার সামনে একজন বসে আছে, তাকে তার প্রস্তাব করার কথা, তাকে তার কি করার কথা বলো, তার মনের কথা বলার কথা, কিন্তু মনে মনে ভাবছে কি বলবো, কোনটা বলে ভালো হতো, কিন্তু যখন এই কথাগুলো বলবো তখন বলার পর সে বলবে না, হ্যাঁ, এসব না, এসব না, আরও কিছু আছে, আরও কিছু বলতে হবে, অন্য কিছু বলতে চাও, হ্যাঁ, এরকম আর কি। দেখো তারপর ইন দিস লাইন প্রুফ অফ এগেইনস্ট কোশ্চেন whether it would have been worthwhile to open up emotionally and reveal his innermost thoughts and feelings after experiencing so many ordinary yet meaningful moments like sunset ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখো গ্রেসফুল প্রেজেন্স অফ হি স্টিল হেজিটেট, তারপর এখন হেজিটেট করতেছে, হি ফিলস দ্যাট ইভেন with all of this experience behind him he cannot express himself clearly, admitting it is impossible to say just what I mean, অসম্ভব। he compares his nerves, the nervous thought to patterns through a screen on by a magic lantern, suggesting his inner life is vivid but disorganized and hard to articulate, মানে হঠাৎ করে একটা ম্যাজিক ল্যাম্প আসবে আমার ভিতরে সব কিছু প্রকাশ করে দিবে, গিয়ে দেখবে সব এলোমেলো, না, তা হবে না, প্রকাশ করা যাবে না। হি ডিসমিসেস হিম উইথ দ্য ওয়ার্ডস, এই বলে শেষ করতেছে, হ্যাঁ, না, দ্যাট ইজ নট অ্যাট অল, এটা না, হ্যাঁ, দ্যাট ইজ নট হোয়াট আই মিন অ্যাট অল, এটা তো বলতেছেন, এসব কথা না, অন্য কথা। দিস ইমাজিন রিজেকশন reinforces his fear of misunderstanding and emotional failure, showing his deep insecurity and isolation in a world where true communication feels impossible, সত্যিকারের কমিউনিকেশন হচ্ছে না, ঠিক আছে। নো, আই এম নট প্রিন্স হ্যামলেট,
নর ওয়াজ মিন টু বি। কিন্তু আমি তো প্রিন্স হ্যামলেট না। প্রিন্স হ্যামলেট কে বলো? হ্যামলেট শেক্সপিয়ারের হ্যামলেটের হ্যাঁ হিরো। হিরো। তাই তো এখানে কি বোঝানো হচ্ছে হ্যামলেট দিয়ে? এখানে একটু দেখো লাইনটা আমরা এখানে নিয়ে আসি। এখানে দিয়ে বোঝানো হচ্ছে হেজিটেন্সকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, হ্যামলেট যখন তার বাবার হত্যাকারী তার আঙ্কেলকে হত্যা করতে যাচ্ছিল তখন সে বারবার হেজিটেশন করতেছে, তাই তো, যে আমি কি হত্যা করব নাকি করব না। এরকম মানে সে মানে অসৎ মানে বুঝতে পারতেছে না কি করা উচিত। তাই বলছে দেখো এটার মানে হলো, দেখো এখানে সিগনিফাই দ্য স্পিকার প্রুফ অফ অ্যাকসেপ্টিং হিজ ইনসিগনিফিকেন্স অ্যাডমিটিং হিজ কশাস অবটিউজ অ্যাটেন্ডেন্স লাইক ফিগার রাদার দ্যান আ ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক হিরোর মতো সরাসরি অ্যাকশন নিতে পারছে না, ঠিক আছে তো। যেমন হেজিটেন্স করলেও হেজিটেট করতে 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 হ্যামলেট কিন্তু ঠিকই অ্যাকশন নিয়েছিল। কিন্তু আমাদের যে হিরো এখন প্রুফক, সে হেজিটেট করতে আছে কিন্তু হেজিটেট করতে করতে একসময় সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে নাকি যে আমি এটা করব। কিন্তু প্রুফক পারতেছে না, দিয়ে বলতেছে না আমি তো হ্যামলেট হতে পারতেছি না, ঠিক আছে। তাই বলছে প্রুফক ইজ কম্পেয়ারিং হিমসেলফ টু শেক্সপিয়ার হ্যামলেট টু হাইলাইটিং হিজ ওন ল্যাক অফ হিরোইক অ্যাকশন, ডিসিসিভনেস অ্যান্ড গ্র্যান্ড পারপাস। এর উদ্দেশ্যটা কি দেখো, দিস কোর্ট এনক্যাপসুলেট দ্য পয়েমস থিম অফ এলিনেশন, ইনএবিলিটি টু অ্যাক্ট অ্যান্ড দ্য মোর্ন মান্ডান ইন মানে এক্সিস্টেন্স। তাই এখানে সেটাই বলছে যে আই অ্যাম নট প্রিন্স হ্যামলেট নর ওয়াজ মিন টু বি, আমি তো না হতেও পারবো না, এরকম আর কি, হতেও পারবো না। অ্যান অ্যাটেন্ডেন্ট মানে আই এম নট অ্যান অ্যাটেন্ডেন্ট লর্ড, ঠিক আছে তো। কিন্তু কেমন, আমি একটা ওই অ্যাটেন্ডেন্ট মতো, লর্ডের অ্যাটেন্ডেন্টের মতো, যে সব কিছু বলতে ওয়ান দ্যাট উইল ডু টু সুয়েল আ প্রোগ্রেস স্টার্ট আ সিন অর টু অ্যাডভাইস দ্য প্রিন্স। সে সর্বোচ্চ কি করতে পারে, প্রিন্সকে অ্যাডভাইস করতে পারে। সে প্রিন্স হতে পারবে না, সে ওই জায়গায় যেতে পারবে না। হ্যাঁ, তারপর নো ডাউট অ্যান ইজি টুল ডিফারেন্সিয়াল গ্ল্যাড টু বি অফ ইউজ। তাহলে আমি হয়তো সরাসরি প্রিন্স হ্যামলেট হতে পারবো না, কিন্তু কি হতে পারবো, অ্যাডভাইস দেওয়ার মতো মানুষ হতে পারবো, একটা ইজি টুল হতে পারবো, আমাকে ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, গ্ল্যাড টু বি ইউজ, আমাকে ইউজ করলে আমি খুশি থাকবো। পলিটিক কশাস অ্যান্ড মেটিকুলাস হতে পারবো, ফুল অফ হাই সেন্টেন্স বাট আ বিট অফ টিউজ। হ্যাঁ, আমার ভিতরে অনেক কথা থাকবে, অনেক কিছু আমি বলার চেষ্টা করবো, ফুল অফ হাই, দেখো হাই সেন্টেন্স, কথাবার্তায় খুব উচ্চ মার্গীয় নাকি। হ্যাঁ, কিন্তু কর্মে কেমন বলো, ঠান্ডা। অলস। হ্যাঁ, তা হচ্ছে আপবিট অবটিউজ মানে কি, মানে অতটা কার্যকরী না, অ্যাক্টিভ না। হ্যাঁ, দেখো এই দেখো অ্যানোয়িংলি স্লো টু আন্ডারস্ট্যান্ড ডাল উইটেড, মানে কাজের না, অ্যাক্টিভ না, এরকম। হ্যাঁ, কথাবার্তায় অনেক, বুঝতে পারছো, কিন্তু না, আমার ভাবতেছি দেখো মনে মনে কত কথা, কত কিছু, এই করে ফেলবো, সেই করবো, লাইক করলে ভালো হতো, ওই করলে ভালো হতো, কত পরামর্শ, কত কিছু, কিন্তু অ্যাকশন তো করতে পারছি না। অ্যাট টাইমস ইনডিড অলমোস্ট রিডিকুলাস, আর মাঝে মাঝে পুরো তো রিডিকুলাস হয়ে যাচ্ছি। অলমোস্ট অ্যাট টাইমস দ্য ফুল, শেষ পর্যন্ত নিজেকে কেমন মনে হচ্ছে বলো, মাঝে মাঝে নিজেকে হ্যাঁ ফুল বোকাও মনে হচ্ছে। সুতরাং ইন দিস প্যাসেজ প্রুফ অফ ডিনাইস এনি গ্র্যান্ড শেক্সপিয়ার রোল ফর হিমসেলফ, হ্যাঁ, যে সম্ভব না আমার জন্য। হি ইজ নট প্রিন্স হ্যামলেট রাদার অ্যান অ্যাটেন্ডেন্ট লর্ড, আ মাইনর কোর্টিয়ার হুজ পারপাস ইজ সিম্পলি টু ফিল আউট দ্য সিন। হ্যাঁ, বড় বড় কথা বলা কিন্তু কাজে নাই। হি সিমস হিমসেলফ অ্যান ডিফারেন্সিয়াল অ্যান্ড ইউজফুল বাট ultimately it's subsidiary, someone who swells a progress or start a scene or two, offers cautious advice, তারা শুরু করে, হ্যাঁ, খুব ভাব দেখায় কিন্তু অ্যাডভাইসই দেয়, কিন্তু স্পিক ইন লফটি বাট হ্যাভ অবটিউজ ল্যাঙ্গুয়েজ, তারা উচ্চ মার্গীয় কথা বলে কিন্তু কাজের কাজ না। অ্যাট টাইমস ইজ ওভার আর্নেসনেস মেক্স হিম অলমোস্ট লাফেবল দ্য ফুল। আন্ডারস্কোরিং, ঠিক আমরা টাস্টন করেছিলাম না, অ্যাজ ইউ লাইক ইটে, বলো টাস্টন সম্পর্কে। জি স্যার। হ্যাঁ, সে তো অনেক কিছুই জানে কিন্তু আলটিমেটলি সে কি বলো, তার কথাকে গুরুত্ব দেয়, গুরুত্ব দেয় আচ্ছা, একটা ফুল। by alluding to Hamlet, Prufrock highlights his own perceived insignificance and fear that he will never be the bold hero of his own life, rather a timid ornamental bystander, তাই তো। আচ্ছা, আজকে তার শেষ হতে আই গ্রো ওল্ড, শেষ পর্যন্ত কি, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। আই গ্রো ওল্ড, এইভাবে ইনডিসিশন নিতে 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 মনের কথা কাউকে বলাই হয়নি, কিন্তু ধীরে ধীরে আমি কেমন হয়ে যাচ্ছি বলো, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। আই শ্যাল ওয়্যার দ্য বটমস অফ মাই ট্রাউজার রোল্ড, শেষ পর্যন্ত এমন হবে কি, এমন বয়স হয়ে যাবে, কুচড়ে যাব, যে শেষ পর্যন্ত আমার ট্রাউজারের নিচটা ভাঁজ করে পড়তে হবে। এখন তো খুলে পড়তাম, দেখো বৃদ্ধ মানুষটা কি খুলে পড়ে না, একটু মানে রোল করে পড়ে, তা না হলে নিচে বেশি নেমে যায়, ঠিক আছে তো। তাই বলছে যাই, তাহলে কি কি বৃদ্ধ হয়ে গেছি, সংকুচিত হয়ে গেছি, ছোট হয়ে গেছি, সুতরাং আমার ওই ট্রাউজারের বটম এখন রোল করে পড়তে হবে, এখন সে ভাব দেখানোর টাইম নেই আছে। তাই বলছে শ্যাল আই পার্ট মাই হেয়ার বিহাইন্ড, এই যে চুলগুলো আছে না,
চুলগুলো কি একটু পিছে সুন্দর করে ইয়ে করবো? দেখো, শ্যাল আই পার্ট মাই হেয়ার বিহাইন্ড, ডু আই ডেয়ার টু ইট আ পিচ? এখন কি সেই পিচ খাওয়ার সময় আছে? মানে কি, আগে কত কিছু খাইছি ইচ্ছা মতো নাকি, কিন্তু এখন কি সেই বয়স নাই। আই শ্যাল ওয়ার হোয়াইট ফ্ল্যানেল ট্রাউজার অ্যান্ড ওয়াক আপন দ্য বিচ। বয়স হয়ে গেছে, এখন আর সেই টাইট টুইট জিন্স পরলে হবে না। কেমন পরতে হবে এখন বলো? হোয়াইট ফ্ল্যানেল ট্রাউজার কেমন? বৃদ্ধরা কেমন পরে জিন্স পরে? বলো, মনে করো আমি যখন এখন তো জিন্স টিন্স পরতেছি, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যাবো তখন কেমন ড্রেস পরবো? হ্যাঁ, তখন কি জিন্স পরে, হ্যাঁ গেঞ্জি পরে, হ্যাঁ সেরকম করে কি ঘোরা যাবে? মানুষজন কি কি বলবে বলো? পাগল বল। পাগল ছাগল বলে, ভাব বেশি না বৃদ্ধ বয়সে, তাই এরকম আর কি ফ্লানেল পড়তে হবে। দেখো ওল্ড ম্যানেরা যেমন পরে, তাই বলছে আমাকে পড়তে হবে। অ্যান্ড ওয়াক আপন দ্য বিচ, তখন আমার এই রাস্তায় ঘোরা যাবে 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 না, ওই ফাঁকা মাঠে হাঁটতে হবে। আই হ্যাভ হার্ড দ্য মারমেড সিঙ্গিং ইজ টু ইচ, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেই হবে শুধু যে মারমেডটা গান করতেছে। মারমেড কি বলো? মারমেড জলপরি বলে নাকি এরকম কিছু? জি স্যার। হুম, এই যে এরকম, হ্যাঁ, যে দেখবো কি তারা জলপরীরা গান করতেছে। জলপরি গান করা বলতে কি বোঝানো হলো এখানে বলো? শুধু মনে মনে জানতেই হবে নাকি? তারা জলপরীরা কি করতেছে এখানে? গান করতেছে আর আমি সেটা শুনতেছি। আচ্ছা, যাক মিনিংটা দিই, এখানে আসলে কি নির্দেশ করতেছে হচ্ছে দেখো, মানে কি যেগুলো আমি চাইছিলাম সেগুলো বাচ্চা। দেখো, দ্য মারমেড সিঙ্গিং টু ইচ আদার রিপ্রেজেন্টস আ সেলফ কন্টেন্ট পারফেক্ট ওয়ার্ল্ড দ্যাট এক্সক্লুডস হিম, মানে ওরা ওরা গান করতেছে, আমাকে সঙ্গে নিবে না। হাইলাইটিং হিজ ফিলিং অফ ইনএডুকেসি, এজিং অ্যান্ড সোশ্যাল অ্যালিনেশন, মানে সুন্দরী মেয়েরা বা অনেকে থাকবে যারা নিজেরা নিজেরা গান করবে, আর আমি বৃদ্ধ অবস্থায় রাস্তা দিয়ে ঘুরবো, আমাকে কেউ গুরুত্বও দিবে না, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, তাই বলছে সিম্বলাইজ প্রুফক্স লঙ্গিং ফর রোমান্টিক ম্যাজিক্যাল বিউটি অ্যান্ড ইজ প্রোফাউন্ড আইসোলেটিং সিকিউরিটি, যে মারমেডরা গান করবে আর আমি ওখানে জাস্ট বসে বসে শুনবো। যাই হোক, আই ডি নট থিঙ্ক দ্যাট দে উইল সিং টু মি, আমার মনেই হয় না যে আমাকে তারা গান গেয়ে শোনাবে, হ্যাঁ, বা আমাকে তারা সঙ্গে দিবে, মানে সঙ্গ দিবে, বা আমাকেও তারা গ্রহণ করবে, আমার মনে হয় না, কারণ আমি তো বয়স হয়ে গেছে। আই হ্যাভ সিন দেম রাইডিং সিওয়ার্ড অন দ্য ওয়েভস, আমি দেখেছি এরকম মারমেডদেরকে, হ্যাঁ, এই সমুদ্রের ঢেউয়ে উঠে কত রাইডিং করতে। কম্বাইনিং দ্য হোয়াইট হেয়ার অফ দ্য ওয়েভস ব্লোন ব্যাক, তাদের শরীরে ভেজা চুল, হ্যাঁ, তাদের শরীরের সাথে লেগে গেছে, হ্যাঁ, কম্বাইং দেখা যাচ্ছে কম্বিং, কম্বিং দ্য হোয়াইট হেয়ার, তাদের হোয়াইট হেয়ার কি কি করছে? কম্বিং করতেছে, সুন্দর করে সাজাচ্ছে। হোয়েন দ্য উইন্ড ব্লোজ দ্য ওয়াটার হোয়াইট অ্যান্ড ব্যাক, কখন এটা করেছে? যখন মানে কি বাতাস বইছে, পানি যখন ঢেউ হচ্ছে, ওয়াটার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, উই হ্যাভ লিঙ্গার্ড ইন দ্য চেম্বার্স অফ দ্য সি বাই সি গার্লস রেড উইথ সি উইড রেড অ্যান্ড ব্রাউন টিল হিউম্যান ভয়েস ওয়েক্স আস অ্যান্ড উই ড্রাউন। তার মানে কি এখানে বলছে কি আমরা যে উই হ্যাভ লিঙ্গার্ড ইন দ্য চেম্বার্স অফ দ্য সি, লিঙ্গার মানে কি অনেকক্ষণ ধরে থাকা, চেম্বার্স অফ দ্য সি বাই সি গার্লস রেড উইথ, দেখো সি উইড রেড, রেড উইথ মানে গলায় মালা, হ্যাঁ, সি উইড মানে কি সমুদ্রের যে সকল মানে ঘাস পাতাড়ি থাকে আর কি, যেগুলো রেড অ্যান্ড ব্রাউন গলায় জড়িয়ে বা মালার মতো করে নিয়ে তাদেরকে আমরা আসতে দেখেছি। টিল হিউম্যান ভয়েস ওয়েক্স, মানে ওয়েক আস অ্যান্ড উই ড্রাউন, যতক্ষণ না পর্যন্ত কি হচ্ছে হিউম্যান ভয়েস আমাদেরকে ডাকতেছে, আমরা জেগে উঠতেছি, এবং মানে এটা কল্পনায় বোঝানো হচ্ছে, হ্যাঁ, এটা যে যতক্ষণ না পর্যন্ত হিউম্যান ভয়েস আমাদেরকে ডাকতেছে, মানে হয়তো পরিচিত কেউ আমাদেরকে ডেকে নিয়ে নিয়ে, ততক্ষণ পর্যন্ত কল্পনায় এসে এই সমুদ্রের পাশে বসে এরকম, হ্যাঁ, নদীর উপরে ঢেউয়ে কত মারমেডদেরকে আমরা ভাসতে দেখেছি, গান গাইতে দেখেছি, হ্যাঁ, ঘুরতে দেখেছি। এই মারমেড আসলে কি নির্দেশ করছে বলো তো? সিম্পলিকলি কি নির্দেশ করে? হ্যাঁ, তার সেই অতীত আইডিয়ালকে, যেরকম সুন্দরী নারী বা সুন্দরী মেয়ে যাদের প্রেমে পড়তে পারতাম, তাদের সাথে একসাথে থাকতে পারতাম, সেগুলো তো হলো না জীবনে, ঠিক আছে তো? মানে এগুলো কল্পনায় সে দেখতে পাবে, গান মানে কি বলবো, আচ্ছা ভিজনে সে দেখতে পাবে, কিন্তু বাস্তবতা তো আর সম্ভব না, কারণ অলরেডি তার বয়স হয়ে গেছে। তাহলে ইন দিস কনক্লুডিং লাইন্স প্রুফ অফ রিফ্লেক্টস অন এজিং উইথ আ মিক্স অফ হিউমার অ্যান্ড মেলানকলি, রিপিটিং আই গ্রো ওল্ড, হি অ্যাকসেপ্ট দ্য পাসিং অফ টাইম অ্যান্ড ইমাজিন wearing his trousers rolled, an image of old fashion and self-conscious fashion, symbolizing his retreat from youthful confidence. ইনফ্যান্ট কনফিডেন্স থেকে তাকে চলে যেতে চাই, ইয়ং ছিলাম, জিন্স পরতাম, এটা পরতাম, ওটা, কিন্তু আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে। তা বলছে কি হিজ হুইমজিক্যাল কোশ্চেন, শ্যাল আই পার্ট মাই হেয়ার বিহাইন্ড, মানে কি চুল অনেকে ইয়ংরা করে কি চুল কি পিছন দিকে টেনে নেয় না সামনের দিকে ফোলাই বলো তো? সামনের দিকে ফোলাই না সুন্দর করে, সামনের দিকে ফোলাই। হ্যাঁ, এখন তো মোটামুটি দেখা যাচ্ছে দুই দিকে চেপা করে কাটে আর মাঝখানে রেখে দেয়। এই বৃদ্ধ বয়সে এরকম কেউ করতে পারবে বলো?
আচ্ছা না স্যার। হ্যাঁ, তখন টাক করে ফেলতে হবে, নাই চুল ছোট করে কাটতে হবে, আর নাই লম্বা করে কাটলেও তেল তুল দিয়ে একদম পিছনের দিকে চাপে রাখতে হবে। সেই ইয়থফুল ফ্যাশন শেষ হয়ে যাবে। তারপরে ডিয়ার দেখে ডু আই ডেয়ার টু ইট পিস, এই সব কিছু নির্দেশ করে কি, হাইলাইটস হিজ পারসিস্টেন্ট অ্যাংজাইটি অ্যাবাউট ট্রিভিয়াল ডিসিশন অ্যান্ড হাউ হি অ্যাপিয়ার্স টু আদার্স ইভেন ইন ওল্ড এজ। হ্যাঁ, সবসময় ভাবতেছে নিজেকে নিয়ে এসে, সবসময় সতর্ক এবং নিজের ভুল ত্রুটিগুলো তুলে ধরছে। হি ইমাজিনস ওয়াকিং বাই দ্য বিচ ইন হোয়াইট ফ্ল্যানেল ট্রাউজার্স, আ ফাইনাল ভিজন অফ কোয়াইট রিট্রিট, মানে একদম শেষ, এখন আর সে রাস্তায় হাঁটে না, এখন সন্ধ্যায় বার হয় না, সেই চলে যাবে কোথায়, সমুদ্র সৈকতে। হি হ্যাজ হার্ড দ্য মারমেড সিঙ্গিং আ সিম্বল অফ বিউটি মিস্ট্রি অ্যান্ড পারহ্যাপস আনএটলমেন্ট ডিজায়ার, যেটা বলতেছে, হ্যাঁ, যে মারমেডদের সাথে গান করা মানে ইয়ং লেডি তাদের সাথে সে তার সুযোগ ছিল। বাট হি ডাউটস দে সিং ফর হিম, তারা যে আদৌ তার প্রতি গান তাকে সঙ্গে নিবে কিনা, তার জন্য গান করবে কিনা সে জানে না। রিইনফোর্সিং হিজ লাইফ লং সেন্স অফ এক্সক্লুশন, দ্য ক্লোজিং ভিজন অফ সি গার্লস অ্যান্ড দ্য ম্যাজিক্যাল আন্ডারসি ওয়ার্ল্ড ইজ ড্রিম লাইক, বাট ইট এন্ডস অ্যাব্রাপ্টলি। তাহলে স্বপ্নে এগুলো সে ভাবছিল, কিন্তু হঠাৎ করে সেগুলো আবার শেষ হয়ে গেল কখন, টিল হিউম্যান ভয়েস ওয়েক আস অ্যান্ড উই ড্রাউন, মানে ডুবে গেলাম, মানে আমার বাস্তবে আবার ফিরে আসলাম। দিস ফাইনাল লাইন সাজেস্ট দ্যাট প্রুফক্স ড্রিম অর ইলিউশন ইজ অলওয়েজ শ্যাটার্ড বাই রিয়েলিটি অ্যান্ড দ্য ড্রাউনিং মে সিম্বলাইজ দ্য ক্রাশিং রিটার্ন টু অর্ডিনারি লাইফ। ডুবে যাওয়া, কিসে ডুবে যাওয়া, সমুদ্রে না, পার্থিব জগতে আবার নিজেকে ডুবিয়ে ফেলা। এতক্ষণ কল্পনায় জগতে মানে নিজেকে জাগিয়ে তোলা মনে হচ্ছে কবির কাছে, মানে স্পিকারের কাছে। কল্পনায় যাওয়া মানে নিজেকে জাগিয়ে তোলা, কিন্তু জাগতিকতায় ফিরে আসা মানে কি, যেন নিজেকে ডুবিয়ে ফেলা। That's a disillusionment and even death. The poem ends on a haunting note of isolation and existential despair. যে টিকে থেকেও হতাশায় আছি, ঠিক অনেকটা লাইফ ইন ডেথ নাকি, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যানের মতো। অ্যাজ প্রুফ অফ রিমেন্স ট্র্যাপড বিটুইন ড্রিমস মিনিং অ্যান্ড রিয়েলিটি অফ এমটিনেস। তাহলে ড্রিমসকে তার মিনিংফুল মনে হচ্ছে, কিন্তু বাস্তবতাকে কী মনে হচ্ছে, এমটি। মানে ড্রিমে থাকলেই হয়তো অনেক কিছু কল্পনায় এনজয় করতে পারতাম, অনেক কিছু ভোগ করতে পারতাম, অনেক ভালো লাগা জিনিস পেতে পারতাম, কিন্তু বাস্তবতা সেই জিনিস আর তাকে ধরা দিচ্ছে না। হ্যাঁ, ভিন্ন। হ্যাঁ, তাহলে এই যে লাভ একটা লেডিকে বলবে, তাহলে দেখো লেডির সামনে বসে আছে আর কল্পনায় সে এগুলো ভাবতেছে, কি বলবো, কি হবে, আমার দ্বারা কি করব, এইভাবেই ইনডিসিশন হেজিটেন্সের ভিতরেই তার সময় শেষ হয়ে গেল। আর এইভাবেই তার সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, এক সময় কল্পনার জগতে তাকে স্থান নিতে হবে, বাস্তব জগতে আর সম্ভব না। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কবিতাটা। কিছু কি বোঝা গেল? এখানে কোনো স্টোরি লাইন আছে বলো, নাকি জাস্ট ইনার থট, ইনার অ্যানালাইসিস? হ্যাঁ, এইগুলোই আমরা পাচ্ছি। ইনার অ্যানালাইসিস। অ্যানালাইসিস অফ হিমসেলফ, হ্যাঁ, অ্যাবাউট হিজ লাইফ। আর সেগুলো কি নির্দেশ করছে? আধুনিক জীবন বা লাইফকে নির্দেশ করছে, যে আমাদের জীবনটা আসলে কেমন। তো আশা করি বুঝতে পেরেছো। জি স্যার। জি স্যার। তো এই হলো আমাদের আজকের কবিতাটা। নেক্সট দিনে আমরা আলোচনা করবো হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড। হ্যাঁ, মডার্ন পোয়েট্রি পড়তে গেলে এরকম আর কি সব কিছু দেখবো যে একই রকম, এই সেন্স, মানে সবসময় একটা বিরস নিরস ভাব। আস্তে আস্তে যেন মেন্টালিটি আমাদের এরকম নিরস বিরস না হয়ে যায়। ঠিক আছে তো, সাহিত্য পড়তে পড়তে আগ্রহ কম বসে এসব পোয়েম গুলা পড়তে। হ্যাঁ, মন ভাল লাগবে না, পড়তে ভাল লাগবে না, কিন্তু তারপরেও দেখতে হবে। ওই দিন আগে বলেছি যে মডার্ন লিটারেচার কিন্তু খুব একটা এনজয়েবল না, বাট এটা হচ্ছে ভাবার মতো। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে পড়তে থাকো, আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে, বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।